হচ্ছে ওকে, ঠিক আছে। শেষ সময়ে হচ্ছে আমাদের যে ইয়াগুলা দরকার আছে আর কি, আমাদের যে গাইডলাইন গুলা বা কিছু জিনিস আছে যে আমরা একেবারেই পড়ি না, বা কিছু জিনিস আছে আমরা অনেক সময় স্কিপ করে যাই বা সঠিক টেকনিক গুলা জানি না আর কি। এখন হচ্ছে মেইন কথা হচ্ছে আজকে আমরা ওই গদ বাঁধা স্টাইলে পড়ালেখা করব না, আমি একটু হজবরল স্টাইলেই যাব, বাট তোমার অনেক উপকার হবে টপিক বাই টপিক, মানে যে টপিকগুলোতে তোমাদের প্রথমত ঝামেলা সেই টপিকগুলো আগে শুরু করব আর কি। এবং পরবর্তীতে তারপরে হচ্ছে আমরা ধারাবাহিকভাবে এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো আগে কাভারেজ করব যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি আসবে, কারণ গদ বাঁধা টপিক তোমরা এতদিন পড়েছো বলে আমি ধারণা করি। তারপরও কারো যদি দ্বিমত থাকে কাইন্ডলি কমেন্টে জানাইতে পারো, আমি অলওয়েজ আমার স্ক্রিনের দিকে চোখ রাখছি আর কি। আহ, আমি যেটা বললাম আর কি টপিক বাই টপিক আগাবো, তোমরা যদি একমত হও সবাই একটু আহ, ভালো কিছু হবে আর কি ইনশাল্লাহ। অনেকেই চিনে আর কি, অনেকের সাথেই দেখা হয়েছিল আগে। ওকে, থ্যাংক ইউ মেইনলি। আচ্ছা, যাই হোক, এখন আসো আমরা শুরু করি আর কি আমাদের ক্লাসগুলো আর কি। আমরা আমাদের ক্লাস শুরু করি আর কি। এখন একটু বুঝার চেষ্টা করো, আমরা প্রথমত যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বন্ধন ক্রম। আমাদের হচ্ছে এই বন্ধন ক্রম নিয়ে আমাদের সবার একটু ঝামেলা লাগে আর কি। বন্ধন ক্রম একটু তোমরা নোট ডাউন করো আর কি, বন্ধন ক্রম। এবং এই বন্ধন ক্রম নিয়ে কি কি হয় আমাদের টুকটাক ঝামেলা হয় কিন্তু। তো আমরা কি করব, বন্ধন ক্রমটা আগে একটু পড়ার চেষ্টা করব এবং বন্ধন ক্রমটা আগে একটু বোঝার চেষ্টা করব। আমরা কোন টেকনিক দিয়ে আমরা বন্ধন ক্রমটা হচ্ছে সলভ করতে পারি, এবং পর্যায়বৃত্ত ধর্মে নিঃসন্দেহে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি যেটা মনে করি অনেকের এইটাই ঝামেলা আছে এবং অনেকে অনেক সূত্র জানো না আর কি। এখন একটু খেয়াল করো বন্ধন ক্রম আর কি, আমি যে সূত্রটা পড়াই আর কি, বন্ধন ক্রম বা বন্ড অর্ডার ইকুয়াল টু 8 - x প্লাস 8 - y ডিভাইডেড বাই 2। কি হয়, 8 - x প্লাস 8 - y ডিভাইডেড বাই 2। এবং আমরা ফাইনালি যে জিনিসটা দেই সেটা হচ্ছে প্লাস চার্জ। কি করি, প্লাস চার্জ করি। এই হচ্ছে আমাদের সূত্র আর কি। আমরা দেখব হচ্ছে কোন জিনিসগুলো আছে আমাদের ভান্ডারে বা কোন এক্সাম্পল গুলো সবচেয়ে বেশি আসে। প্রথমত দেখবা নাইট্রাস অক্সাইড যেটা আছে সেটা আসে, কার্বন মনোক্সাইড যেটা আছে সেটা আসে। তারপর একটু খেয়াল করো O2 2 - এটা প্রায়ই আসে, এবং হচ্ছে O2 প্লাস এটাও আসে আর কি। তো এই জিনিসগুলো আমাদের একটু আইডেন্টিফাই করা লাগবে বা বোঝা লাগবে বন্ধন ক্রমগুলো আর কি, কারণ বন্ধন ক্রমগুলো কি আমাদের অনেক ইম্পর্টেন্ট আর কি। এখন একটু খেয়াল করো, আমরা যদি সামনে থেকে দেখি আর কি, আমরা যদি একটু খেয়াল করি, একটু বোঝার চেষ্টা করো আর কি। আমাদের হচ্ছে প্রথমত নাইট্রাস অক্সাইডের ক্ষেত্রে এই যে এই এক্স যেটা দেখতেছো তুমি আর এই ওয়াই যেটা দেখতেছো, একটু ভালোভাবে বুঝো ভাইয়া। এক্স যেটা দেখতেছো আর ওয়াই যেটা দেখতেছো, এক্স মানে হচ্ছে নাইট্রোজেনের সবচেয়ে বাইরের স্তরে কয়টা ইলেকট্রন আছে, ওয়াই মানে কি এই ঠিক পরের কম্পাউন্ডটা এটা সবচেয়ে বাইরের স্তরে কয়টা ইলেকট্রন আছে। তার মানে আমি কি করব, নাইট্রোজেন, আমরা জানি নাইট্রোজেন গ্রুপ 5A তে অবস্থিত বা গ্রুপ 15 তে, গ্রুপ 15 বা গ্রুপ 5A তে। মনে রাখবা গ্রুপ 5A তে যারা আছে তাদের সবচেয়ে বাইরের স্তরে 5টা ইলেকট্রন। গ্রুপ 6A তে যারা আছে বা গ্রুপ 16 তে যারা আছে তাদের সবচেয়ে বাইরের স্তরে 6টা ইলেকট্রন। তো এ গ্রুপের মৌলগুলা আছে যেগুলা মানে 1 2, তারপরে হচ্ছে আমরা তো পড়ি 13 14 15 16 17 18, এইগুলা বলি আমরা এ গ্রুপের মৌল। এবং এই এ গ্রুপের মৌলগুলা আর কি একটু বুঝো আর কি, ঠিক আছে, একটু বুঝো আর কি। 1 2 3 14 15 16 17 18 এই গ্রুপের যে মৌলগুলো আছে, এই গ্রুপ 13 এর সবচেয়ে বাইরের স্তরে 3টা ইলেকট্রন। গ্রুপ 13 এর সবচেয়ে বাইরের স্তরে কয়টা ইলেকট্রন, 3টা। গ্রুপ 14 এর শেষে 4 আছে, 4টা ইলেকট্রন। গ্রুপ 15 এর শেষে 5 আছে, সবচেয়ে বাইরের স্তরে 5টা ইলেকট্রন। গ্রুপ 16 এর সবচেয়ে বাইরের স্তরে 6 আছে, 6টা ইলেকট্রন। গ্রুপ 17 এর 7 আছে, 7টা ইলেকট্রন। তো বাইরের স্তরে ইলেকট্রন সংখ্যা মনে রাখা এখন আমাদের চুটকির ব্যাপার। আমরা তো গ্রুপ 5 এর ছন্দ জানি, নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। এটা অনেকেই পড়ছো, বা নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ। নাইট্রোজেনের সবচেয়ে বাইরের স্তরে কয়টা ইলেকট্রন ভাইয়া, 5টা ইলেকট্রন। প্লাস অক্সিজেনের বাইরের স্তরে কয়টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন। আমরা পড়ছিলাম ওএসএসসি তে পরে, ডিভাইডেড বাই 2।
তাহলে আমরা লিখতে পারি 3 যোগ 2 ডিভাইডেড বাই 2 অর্থাৎ আড়াই। বন্ধন ক্রম কত এখানে 2.5 বা আড়াই। ঠিক আছে, 2.5 বা আড়াই। একটু খেয়াল করো। আচ্ছা, আমি আর একটু কাছে নেই, এখন হয়তো বা তোমরা দেখতে পারবা আর কি, একটু বোঝার চেষ্টা করো। ওকে, আর একটু কাছে নেই, এখন হয়তো বা তোমরা দেখতে পারতেছো। একটু কমেন্ট করো ঠিকভাবে দেখতে পারতেছো কিনা। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, সমস্যা নাই। এখন আসো আমরা যদি আর একটু সামনে যাই, কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে যাই, আমরা কি করব, সিম্পলি 8 মাইনাস কার্বন। একটু খেয়াল করো, কার্বন সবচেয়ে বাইরের স্তরে 4টা ইলেকট্রন, আমরা জানি কুয়েত সিটিতে গেলে স্বর্ণ পাবে 8 মাইনাস 4 প্লাস অক্সিজেন কত হবে 6টা, 8 মাইনাস 6 ডিভাইডেড বাই 2। তো আমরা কি করব ভাইয়া, 4 যোগ 2 ডিভাইডেড বাই 2। একটু খেয়াল করো, 4 যোগ 2 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 6 বাই 2, আমরা কি বলবো 3টা ইলেকট্রন। একেবারে সিম্পলেস্ট, আলোর জন্য হয়তো বা এটা দেখা যাচ্ছে না, আমি একটু নিচে লিখি 3টা ইলেকট্রন। ওকে ফাইন, অর্থাৎ আমাদের বন্ড অর্ডার বা বন্ধন ক্রম কত এখানে 3। তো আশা করি সূত্রটা বুঝতে পারছো তোমরা, সূত্রটা হয়তো বা বুঝতে পারছো একেবারে ক্লিয়ারলি। একটু বোঝার চেষ্টা করো, কার্বন মনোক্সাইড এটার বন্ধন ক্রম 3, নাইট্রোজেন নাইট্রাস অক্সাইড এটার বন্ধন ক্রম 2.5। আমরা কি করতাম এতদিন মুখস্থ করতাম, বাট মুখস্থের দিন শেষ ভাইয়া। পরবর্তীতে আসো, তুমি যদি অক্সিজেন 2 মাইনাস দাও আর কি, অক্সিজেন 2 মাইনাস মানে এখানে বুঝতে হবে অক্সিজেন দুইটা আছে। একটু খেয়াল করো, অক্সিজেন 2 মাইনাস মানে কি বুঝতে হবে, অক্সিজেন দুইটা আছে, বুঝতে পারছো? তো সিম্পলি 8 মাইনাস 6 প্লাস 8 মাইনাস 6 ডিভাইডেড বাই 2, আবার চার্জ চার্জ যেটা আছে সেটাই বসায় দিবা, প্লাস মাইনাস 2 হবে। একটু খেয়াল করো, চার্জ যেটা আছে সেটাই বসায় দিবা, কোনো চেঞ্জ করবা না, কোনো চেঞ্জ করবা না, তাহলেই তোমার জন্য সুবিধা হবে। একটু বুঝো, এই অক্সিজেন 2 মাইনাস তোমরা অনেকে সূত্রের মাধ্যমে করতে পারো না ভাইয়া, অক্সিজেন 2 মাইনাস সূত্রের মাধ্যমে কিন্তু করতে পারো না। আচ্ছা ভাই, পোলাপাইন গুলারে আনমিউট করে দেন, ওদের সাথে একটু কথা বলতে বলতে, যেহেতু কম পোলাপাইনি আছে, একটু আনমিউট করে দেন, ওদেরকেও একটু কথা বলার সুযোগ দেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে আর কি। আচ্ছা একটু খেয়াল করেন, আনমিউট করে কথা বলতে পারবো। 8 মাইনাস 6 প্লাস হচ্ছে 8 মাইনাস 6 প্লাস মাইনাস 2, অর্থাৎ হচ্ছে আমরা লিখতে পারি 2 যোগ 2 মাইনাস 2 ডিভাইডেড বাই 2। এবং আলটিমেটলি দেখো ব্যাপারটা কি আসে, 2 2 কাটা যায়, শূন্য থাকে, 2 বাই 2 আমরা কি লিখতে পারি 1। একেবারে সিম্পলি। এখন তোমরা সবাই একটু ঝট করে উত্তর দাও, O2 প্লাস এর বন্ধন ক্রম কত হবে সবাই? 2.5। O2 প্লাস, আচ্ছা 2.5। বাকিরা বাকিরা O2 প্লাস সবাই ভাই 2.5। ওকে ওকে, থ্যাংক ইউ। এই দেখো আগে পারতা দেখো 8 মাইনাস 6, আগে অনেকেই পারতা 8 মাইনাস 6 প্লাস কি হবে 1, তাই না, ডিভাইডেড বাই 2, অর্থাৎ কি হবে 2 যোগ 2 যোগ 1 কত হবে 5 ডিভাইডেড বাই 2, অর্থাৎ কি 2.5। আচ্ছা বন্ধন ক্রম বোর্ডটা ভালোভাবে দেখা যাচ্ছে না, ঝাপসা এখন আমার আর দেখাচ্ছে। কিছু করার নাই, হয়তোবা তোমার নেট প্রবলেম, আমি এখানে দেখতেছি ঠিকভাবেই দেখা যাচ্ছে, তোমরা একটু কমেন্ট করো বাকিরা। হ্যাঁ ভাই, বোর্ড না ভাইয়া দেখা যায় না ভালো করে। ঠিক আছে তো ভাই। দূর বোর্ড থেকে ক্লিয়ার আছে, কারণ নেটওয়ার্কে হয়তো সমস্যা। কারো হয়তোবা দেখা নেট যাচ্ছে ভাই ভাইয়া, ঠিকই আছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ক্লিয়ারলি দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে জি ঠিক আছে, জি ভাইয়া হয়তোবা দেখা যাইতেছে। ওকে, অন্য কারো হয়তোবা নেটওয়ার্কে ঝামেলা, ঠিক আছে। এখন আসো, এখন জাস্ট হচ্ছে ফাইনাল ইন্ট করব লাস্ট একটা দিয়ে। তোমাকে যদি প্রশ্ন করে হাইড্রোজেনের বন্ধন ক্রম কত, সবাই উত্তর দাও, এক গণহারে বলার দরকার নাই, সবাই একটু কমেন্ট চ্যাট বক্সে লিখো হাইড্রোজেনের বন্ধন ক্রম কত, তারপরে আমি পরের টপিকে যাব আর কি, পরের টপিকে। পরের টপিকে যাব। সবাই একটু উত্তর দাও, সবারটা দেখতেছি আর কি। অনেকে লিখতেছে 7, আবার অনেকে কি লিখতেছে দেখি, সবাই একটু উত্তর দাও।
হাইড্রোজেনের বন্ধন ক্রম 7 দিচ্ছে কেন? উত্তর কি 7 হবে? হাইড্রোজেন বলছেন, আমি তো ভাবছি নাইট্রোজেন। আমরা সবাই বলছি হাইড্রোজেন, একটু খেয়াল করো, হাইড্রোজেন। হাইড্রোজেন বলছি রে পাগলারা, হাইড্রোজেন বলছি, হাইড্রোজেন। একটু হাইড্রোজেনের বন্ধন জিরো ক্রম কি? জিরো জিরো। এই হাইড্রোজেনের জিরো? হ্যাঁ হ্যাঁ, হাইড্রোজেনের হচ্ছে 1। দেখো 2 - 1 প্লাস 2 - 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 2/2 ইকুয়াল টু কত হবে? 1। ঠিক আছে, অর্থাৎ মনে করো আমরা তো এতক্ষণ 8 - x পড়ছিলাম, বাট হাইড্রোজেনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। কারণ হচ্ছে আমরা হাইড্রোজেন তো আর অষ্টক পূরণ করে না, দ্বিতক পূরণ করে। একটু খেয়াল করো, ডুপ্লেট নিয়ম মানে আর কি, হাইড্রোজেন তো আর অষ্টক পূরণ করে না, দ্বিতক পূরণ করে। একটু বুঝো আর কি, হাইড্রোজেন অষ্টক পূরণ করে না কিন্তু দ্বিতক পূরণ করে আর কি। এই কারণে 2 থেকে বিয়োগ হবে। যেই সকল মৌল অষ্টক পূরণ করে সবার ক্ষেত্রে 8, বাট পরীক্ষার হলে তুমি কিন্তু ধরা খাইয়া যাইতা। এই যে অনেকে 7 উত্তর আসছে, তোমরা হয়তো বা এখন বুঝতে পারছো কেন 7 হবে না আর কি। এখন আসো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমরা হচ্ছে অষ্টক তত্ত্ব পড়বো আর কি। পরের যে টাইপটা লেখো, টাইপ 2, টাইপ নাম্বার 2 লেখো হচ্ছে অষ্টক তত্ত্ব। অষ্টক তত্ত্ব, অষ্টক তত্ত্ব। এইখানে আমাদের তিনটা জিনিস চাই। কোনটা অষ্টক তত্ত্ব মানে, আবার বলে কোনটা অষ্টক সংকোচন, আবার বলে কোনটা অষ্টক সম্প্রসারণ। কি বলে? কোনটা অষ্টক সম্প্রসারণ। তিনটা জিনিস চাই। হ্যাঁ, একটা হচ্ছে কোনটা অষ্টক তত্ত্ব মানে, কোনটা অষ্টক সংকোচন, কোনটা অষ্টক সম্প্রসারণ। একটু খেয়াল করো, আমরা যে সূত্রটা দিব আর কি, ঠিক আছে, ধরো হচ্ছে আমরা যদি বলি এইখানে হচ্ছে বয়ফ্রেন্ড নাম্বার 3 বা BF3 আর কি, বা বোরন ট্রাইফ্লোরাইড, একটু মজা করে বললাম তোমাদেরকে। বা ভাইয়া আমরা যদি বলতে পারি এইখানে হচ্ছে SF6, আবার যদি বলি সোডিয়াম ক্লোরাইড, আবার যদি বলি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আবার যদি বলি ক্যালসিয়াম অক্সাইড, এবং ফাইনালি যদি বলি হচ্ছে আমরা বেরিলিয়াম ক্লোরাইড BeCl2। এই কম্পাউন্ডগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে আর কি। মনে রাখবা অষ্টক তত্ত্বের ক্ষেত্রে আমরা এই যে এইখানে মাঝখানে যেটা দেখতেছো, এই তিনটা কি আয়নিক বন্ড, আয়নিক বন্ড অর্থাৎ আয়নিক যৌগ। আয়নিক যৌগের ক্ষেত্রে যে জিনিসটা হয় ভাইয়া, একটু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, পরীক্ষায় তোমরা হয়তো বা ভুল করো বা মাথায় থাকে না। আয়নিক যৌগের ক্ষেত্রে কোনো নিয়ম লাগে না, কোনো নিয়ম লাগে না। এরা সবাই অষ্টক মানে, লিখে নাও, এরা সবাই অষ্টক মানে। মাথায় রাখো, আয়নিক যৌগের জন্য কোনো নিয়ম লাগে না, এরা সবাই অষ্টক মানে। আর আয়নিক যৌগ কিভাবে চিনবা তুমি? ধাতু আর অধাতু যে যৌগ গঠন করে তাকে আমরা কি বলি? আয়নিক যৌগ। একটু মাথায় নিও, ধাতু আর অধাতু যে যৌগ গঠন করে তাকে আমরা কি বলি? আয়নিক যৌগ। এবং এই আয়নিক যৌগের জন্য অষ্টকের কোনো নিয়ম লাগে না, এটা ডিরেক্ট হচ্ছে অষ্টক নিয়ম মানে আর কি। এবং বাকিগুলা যেগুলো আছে সমযোজী যৌগের ক্ষেত্রে আর কি, একটু বুঝো আর কি। এখানে বোরন ট্রাইফ্লোরাইড, SF6, এগুলোর ক্ষেত্রে আমরা যদি অষ্টক নিয়ম মেনটেন করতে চাই, দেখো কেন্দ্রীয় পরমাণু যেটা আছে তার সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রন সংখ্যা নিতে হবে। বোরন আমরা বলি বর এলো গেল ইন্ডিয়া থেকে, ঠিক আছে। বোরন সবচেয়ে বাইরের স্তরে ইলেকট্রন কয়টা? বোরনের সবচেয়ে বাইরের স্তরে ইলেকট্রন কয়টা মনে করো? আমরা জানি বোরনের হচ্ছে সবচেয়ে বাইরের স্তরে ইলেকট্রন হচ্ছে 3টা, কারণ এটা গ্রুপ 13-তে অবস্থিত। গ্রুপ 13-তে অবস্থিত। তাহলে 3। ফ্লোরিন কি একযোজী না দ্বিযোজী? অবশ্যই একযোজী। এবং ফ্লোরিন কয়টা আছে? 3টা আছে। তো টোটাল কম্পাউন্ড কয়টা আমাদের? 6টা। মানে টোটাল ইলেকট্রন সংখ্যা পাইলাম 6টা। এটা 8-এর থেকে ছোট না বড়? একটু উত্তর দাও কেউ, এটা কি 8-এর থেকে ছোট না বড়? অবশ্যই এটা 8-এর থেকে ছোট। তাই আমরা কি বলবো? এটা হচ্ছে অষ্টক সংকোচন হয়েছে। যদি 8-এর থেকে ছোট হয় কোনো কম্পাউন্ড, বা যে তুমি নাম্বারটা বের করবে আর কি, সেটা যদি 8-এর থেকে ছোট হয় তখন আমরা বলবো অষ্টক সংকোচন। আর যে তুমি নাম্বারটা বের করবে আর কি, এটা যদি 8-এর থেকে বড় হয়, ধরো সালফার সবচেয়ে বাইরের স্তরে ইলেকট্রন কয়টা? এই কে আছিস বল, সালফারের সবচেয়ে বাইরের স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা? 6টা। 6টা। থ্যাংক ইউ। সালফারের সবচেয়ে বাইরের স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা? 6টা।
ক্লাস ফ্লোরিনকে 1 যোজি না 2 যোজি, 1 যোজি গুণ 6, ঠিক আছে, টোটাল কত হবে 12, টোটাল কত হবে 12। এটা কি 8 এর থেকে বড় না ছোট? বড়। 8 এর থেকে যদি বড় হয়, স্টার যদি 8 এর থেকে বড় হয় তখন আমরা বলবো অষ্টক সম্প্রসারণ। সম্প্রসারণ। যদি 8 এর থেকে বড় হয় তখন আমরা বলবো অষ্টক সম্প্রসারণ। এখন চট করে সবাই কমেন্ট বক্সে উত্তর দাও, বেরিলিয়াম ক্লোরাইড এটা কি অষ্টক সংকোচন নাকি অষ্টক সম্প্রসারণ? অষ্টক সংকোচন। অষ্টক সংকোচন। হ্যাঁ সংকোচন। জি ভাই। তাই সিরিয়াসলি? সিরিয়াসলি। বেরিলিয়ামের সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রন কয়টা? দুইটা। দুইটা। হ্যাঁ। ক্লোরিন এই চারটা কেন? চারটা হলো টোটাল ইলেকট্রন সংখ্যা। হ্যাঁ, দুইটা ভুল হবে। করিস না, গ্রুপ 2 এতে আছে মৃৎখাত ধাতু, বুঝছো? আচ্ছা, ক্লোরিন 1 যোজি 1 গুণ 2 টোটাল কয়টা? আমাদের 4টা। 4। ওকে, এটা কি অষ্টক সংকোচন আর কি। সংকোচন। আচ্ছা, আমরা বেশিক্ষণ এই টপিকে থাকবো না, আমরা পরের টপিকে যাব এখন। যারা অলসতা করে বিছানায় শুয়ে শুয়ে ক্লাস করতেছো হয়তো বা কেউ, তারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাও আর কি, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে নাও। ভাইরে ভাই, তোদের কত প্রবলেম! আমি আমার ব্যাচে ক্লাস নেই, কোনো প্রবলেম হয় না ভাই। বলে না, নিজের ঘর ছেড়ে মানুষের ঘরে গেলে যত সব সমস্যা হয়, ঠিক সেম ঘটনা ঘটতেছে। আচ্ছা, একটু খেয়াল করো, আমাদের হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা আমাদের এখন জানা লাগবে সেটা হচ্ছে অক্সাইড সমূহ। লেখো, অক্সাইডের সংকেত সমূহ বা অক্সাইড সমূহ, এগুলো পরীক্ষায় আসে। অক্সাইড সমূহ টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার কত এটা? টাইপ নাম্বার আমাদের 3। আচ্ছা, আসো অক্সাইড সমূহ নিয়ে খেলাধুলা করি আর কি। প্রথমত আসে হচ্ছে আমাদের পরে কথা বলি। অম্লীয় অক্সাইড। প্রথমত কি আসে? অম্লীয় অক্সাইড। তারপরে কি আসে আমাদের? ক্ষারীয় অক্সাইড। এটা কি আসে? অম্লীয় অক্সাইড। আর একটা কি আসে? ক্ষারীয় অক্সাইড। তারপরে আসে হচ্ছে উভধর্মী অক্সাইড, এবং আজকে মারাত্মক কিছু ট্রিক দিব তোমাদেরকে। তারপরে আসে হচ্ছে প্রশম অক্সাইড। কি আসে? প্রশম অক্সাইড। এখন একটু বুঝার চেষ্টা করো তোমরা, একটা ছন্দ হইলে কেমন হয় উভধর্মীর জন্য? উভধর্মীর জন্য একটা ছন্দ হইলে কেমন হয়? লেখো, কালু মামা জানে তুমি গেলে সোনা পাবো আমি। কি ধরো হচ্ছে তুমি এক জায়গায় যাবা আর কি, তুমিও সোনা পাবার দাবিদার, আমিও সোনা পাবার দাবিদার, বাট তোমাকে যদি সামহাউ সরায় দিতে পারি বা কোথাও পাঠায় দিতে পারি, তাহলে আমি সোনাটা পেয়ে যাব আর কি। তো এই রহস্যটা আর কেউ জানে না পৃথিবীর, শুধুমাত্র কাল্লু মামা জানে। বা এখন লেখো, কালু মামা জানে, কালু মামা জানে, কালু মামা জানে তুমি গেলে সোনা পাবো আমি, তুমি গেলে সোনা পাবো আমি। 2-3 বার মনে মনে পড়ো, কালু মামা জানে তুমি গেলে সোনা পাবো আমি, তাহলে দেখবে তোমার হয়ে গেছে। কালু মামা জানে তুমি গেলে সোনা পাবো আমি, অর্থাৎ কালুতে ক্রোমিয়াম, মাথায় রাখবা ক্রোমিয়াম, তারপর মামাতে ম্যাঙ্গানিজ, তারপর জানে জিঙ্ক, তুমিতে টেলুরিয়াম, গেলে গ্যালিয়াম, সোনাতে টিন, এসেন তো সোনা আজীবনই পড়ছি আমরা, সোনা পাবে আমি, লেড, আর আমি অ্যালুমিনিয়াম এবং হচ্ছে আর্সেনিক। মনে রাখবা, আমিতে দুইটা জিনিস, অ্যালুমিনিয়াম এবং আর্সেনিক, অর্থাৎ এদের সাথে যদি অক্সিজেন যুক্ত হয়ে কোনো অক্সাইড গঠন করে, এদের সাথে অক্সিজেন যুক্ত হয়ে যদি কোনো অক্সাইড গঠন করে, তখন মনে রাখবা এটাকে উভধর্মী অক্সাইড। এটা কি অক্সাইড ভাইয়া? উভধর্মী অক্সাইড। আচ্ছা, মনে মনে একটা পড়ো আর কি, ঠিক আছে? কালু মামা জানে তুমি গেলে সোনা পাবো আমি। তো কালুতে ক্রোমিয়াম, মামাতে ম্যাঙ্গানিজ, জানেতে জিঙ্ক, টেলুরিয়াম, তুমিতে টেলুরিয়াম, গেলেতে গ্যালিয়াম, সোনাতে টিন, তারপর হচ্ছে পাবো প্লাম্বাম বা লেড যাই বলি, আমিতে অ্যালুমিনিয়াম আর আর্সেনিক। এদের সাথে কি অক্সিজেন যুক্ত থাকলে বা অক্সাইড যুক্ত হইলে এরা কি হবে? উভধর্মী অক্সাইড। এখন প্রশমের জন্য একটা ছন্দ হইলে কেমন হয় প্রশম অক্সাইডের জন্য? খুবই ভালো হয় ভাইয়া। আচ্ছা, হায় কানা নাই নানা। হাস্যকর না? হায় কানা নাই নানা, হায় কানা নাই নানা। একটু খেয়াল করো, দেখো হাইতে হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন, কানাতে হচ্ছে কার্বন,
কানাতে হচ্ছে কার্বন এবং নাইতে হচ্ছে নাইট্রোজেন, নানাতে হচ্ছে নাইট্রোজেন। একটু খেয়াল করো, আমাদের আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা এখানে, এটা বোঝার চেষ্টা করো। আমরা সবকিছুতে দেখবা এই যে পানি, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, N2O, সবগুলোতে দেখবা কি অক্সিজেনটা, এই যে অক্সিজেনটা দেখো, অক্সিজেনটা সিঙ্গেল আকারে আছে। একটু তাকাও, অক্সিজেনটা কি আকারে আছে? সিঙ্গেল আকারে আছে। কারণ অনেকে অম্লীয় অক্সাইড আর প্রশম অক্সাইডের ভিতরে পার্থক্য বা প্যাচ লাগায় দেয় আর কি। দেখো অম্লীয় অক্সাইড মানে কি আমি একটু বলি। দেখো এটা তো ছন্দটা দিলাম আমি তোমাদের। অম্লীয় অক্সাইড মানে কি, যতগুলা অধাতু আছে পর্যায় সারণীতে, ওই যে হাজারি স্যারের বইয়ে দেখছিল না, এভাবে দাগ দিয়ে অধাতুগুলা দেওয়া আছে, দেখছিল না? একেবারে ডান পাশে দেখছিলা কিনা? না দেখলে আজকে বাসায় গিয়ে বইটা খুলবা, এডমিশন টেস্ট দিবা তো। মনে নাই ভাইয়া। আচ্ছা, দেখবা ভাই দেখছি, অধাতুগুলো দেখছি আছে, ভাইয়া। অধাতুগুলো আছে। মনে রাখবা পৃথিবীতে যত অধাতু আছে, আমার সাথে একটু খেয়াল করো, পৃথিবীতে যত অধাতু আছে সবগুলা কি গঠন করে? অম্ল গঠন করে। আমার সাথে একটু, পৃথিবীতে যত অধাতু আছে সবগুলা কি গঠন করে? অম্ল গঠন করে, তাই না? পৃথিবীতে যত অধাতু আছে সবগুলা কি গঠন করে? অম্ল গঠন করে। অর্থাৎ অধাতু সমূহ সবগুলা কি অম্লীয় অক্সাইড গঠন করে। এবং একটু খেয়াল করো, যেমন হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটা কি অম্লীয় অক্সাইড। তারপরে হচ্ছে মনে করো তুমি হচ্ছে যদি পড়ো নাইট্রোজেন ডাই অক্সাইড অম্লীয় অক্সাইড, সালফার ডাই অক্সাইড অম্লীয় অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড অম্লীয় অক্সাইড। তো পৃথিবীতে যত অধাতু আছে সবগুলা কি অম্ল গঠন করে, P2O5 অম্লীয় অক্সাইড। তো অধাতুর অক্সাইড কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, মনে রাখবা অধাতুর অক্সাইড গুলা কি অম্লীয় অক্সাইড। এখন দেখো এই তোমার একটা প্রশ্ন জাগতে পারে ভাইয়া, ঠিক আছে? প্রশ্ন জাগতে পারে, সেটা হচ্ছে এই যে এই নাইট্রোজেন ডাই অক্সাইড, আবার এখানেও তো নাইট্রোজেন আর অক্সিজেন আছে, তাই না? এখন কিভাবে বুঝবো ভাই কোনটা অম্লীয় অক্সাইড কোনটা প্রশম অক্সাইড? দেখো অম্লীয় অক্সাইডে কোথাও কি তুমি অক্সিজেন সিঙ্গেল দেখছো ভাই? অম্লীয় অক্সাইডে কোথাও কি তুমি অক্সিজেন সিঙ্গেল দেখছো? একটু আমার উত্তর দাও তো। অক্সিজেন না এখানে ভাই, দুইটা, না তিনটা, ভাই। দুইটা, পাঁচটা, বাট প্রশম অক্সাইডে সব জায়গায় কি অক্সিজেন সিঙ্গেল। একটু তাক আমাদের গ্রুপ 1A আর 2A, আমরা পৃথিবীতে আর কিছু পারি আর না পারি, পৃথিবীতে আর কিছু পারি আর না পারি, গ্রুপ 1A আর 2 এর মৌলগুলো তো মুখস্থ জানি। একটা জানি লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, আর একটা জানি বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, তাই না? এই পারি কিনা? হ্যাঁ ভাইয়া, পারি তো, পারি তো। আচ্ছা, ওকে। তো আমরা সবাই পারি, মনে রাখবে এই গ্রুপ 1A আর 2 এর মৌলগুলো শুধু ক্ষারীয় অক্সাইড গঠন করে। অর্থাৎ মনে করো তোমার যদি আসে এইখানে সোডিয়াম অক্সাইড Na2O সোডিয়াম অক্সাইড, অথবা তোমার যদি আসে এইখানে মনে করো ক্যালসিয়াম অক্সাইড, তোমার যদি আসে ম্যাগনেসিয়াম অক্সাইড, তোমার যদি আসে বেরিলিয়াম অক্সাইড, সবগুলা কি ক্ষারীয় অক্সাইড, সবগুলা কি ক্ষারীয় অক্সাইড। অর্থাৎ পৃথিবীতে, মাথায় রাখবা, পৃথিবীতে যত অধাতু আছে, পৃথিবীতে যত অধাতু আছে সবগুলা কি গঠন করে? আমাদের অম্লীয় অক্সাইড গঠন করে। ও সরি, পৃথিবীতে যত অধাতু আছে অম্লীয় অক্সাইড গঠন করে, এবং যত ক্ষার আছে তারা কি গঠন করে? 1A এবং 2 এর মৌলগুলো আছে সবগুলা ক্ষারীয় অক্সাইড গঠন করে। দেখো 4 ধরনের অক্সাইড শেষ, কিন্তু আমাদের শেষ না ভাই। ভাই কথাটা আরেকবার একটু বলেন, আরেকবার একটু বলেন কথাটা। একটু খেয়াল করো, গ্রুপ 1A আর 2 এর মৌলগুলা যেগুলো আছে আর কি, একটা হচ্ছে লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম ছেঁচে ফেলেছে। আরেকটা হচ্ছে মনে করো আমাদের ক্ষারীয় অক্সাইড যেটা আছে, অর্থাৎ হচ্ছে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, গ্রুপ 2A মৃৎ খাদ ধাতু, এদের মৌলগুলো সবগুলা কি ক্ষারীয় অক্সাইড। এখন কি মুখস্থ করা লাগবে কিছু আর? এই দেখো এই চারটার কিছু কি মুখস্থ না করা ভাইয়া, লাগবে কিছু? বুঝে গেছে। এখন আসে বাদ থাকে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে মনে করো আমাদের সুপার অক্সাইড, আরেকটা আছে হচ্ছে মনে করো আমাদের পার অক্সাইড, আরেকটা আছে হচ্ছে মনে করো আমাদের দেখো একটা আছে হচ্ছে সুপার অক্সাইড, সুপার অক্সাইড, আর আরেকটা হচ্ছে আমাদের পার অক্সাইড। আচ্ছা, আমরা কি পরিমাণগত রসায়ন পড়ছি জীবনে? পৃথিবীতে জীবনের তোর একবার হইলেও পরিমাণগত রসায়ন জি ভাই। এখানে যারা আছি জি আচ্ছা পড়ছি।
আমরা তো জি জারণ ভাইয়া, মান বের করছি। করতে পারি তাই না, জারণ মান স্যারেরা জি ভাই। ম্যাডামেরা। ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। জারণ মান বের করতে পারি। একটু খেয়াল করেন, পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান মনে রাখবেন -1, আর সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান -1/2। এখন আমি কয়েকটা এক্সাম্পল দেই আপনারে, দেখবেন হচ্ছে আপনি একেবারে পানির মতো সহজভাবে সব বের করতে পারতেছেন। একটু বুঝছেন, পানির মতো সহজভাবে সব বের করতে পারতেছেন, একটু বুঝার চেষ্টা করেন। একটু দেখো, আমি কয়েকটা এক্সাম্পল দেই। ধরো হচ্ছে পটাশিয়াম ডাইঅক্সাইড RbO2, ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, ওসামা এবং ভাইয়া, সোডিয়াম তোমার অক্সাইড সমস্যাটা কি? Na2O, এরা সবাই কি অক্সাইড আপনাকে বলতে হবে, একটু খেয়াল করেন। আমি যদি অক্সিজেনের জারণ মান বের করতে বলি, এখানে অক্সিজেনের জারণ মান কত দেখেন, পটাশিয়াম আপনি জানেন +1 প্লাস 2x লিখবেন বা 2x লিখবেন ইকুয়াল টু 0, এবং তাহলে 2x ইকুয়াল টু কি আসে আমাদের -1, x ইকুয়াল টু কি আসবে -1/2। তাহলে এটা কি পটাশিয়াম অক্সাইড সুপার অক্সাইড। তো আপনি কি বলবেন, পটাশিয়াম সুপার অক্সাইড। আচ্ছা, এটা কি বলবেন, রুবিডিয়াম সুপার অক্সাইড। কিভাবে দেখেন, লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, এটা 1 + 2x সেম জিনিস ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কি আসবে -1/2 আসবে। এই রুবিডিয়াম অক্সাইডও আপনার কি সুপার অক্সাইড। আচ্ছা, এইটা কি সুপার অক্সাইড না পার অক্সাইড আমার একটু বলেন, এটা কি সুপার অক্সাইড না পার অক্সাইড? ভাই পার অক্সাইড। পার অক্সাইড, সিরিয়াসলি? ভাইয়া অক্সিজেনে -2 না? হ্যাঁ, অক্সিজেনের তো -2। আচ্ছা, ধরেন এখানে আপনার আছে হচ্ছে মনে করেন Na2O2, এখন বলেন এটা কি সুপার অক্সাইড না পার অক্সাইড? একটু ঠিক করে দিলাম, ধরেন Na2O2 আছে, পার অক্সাইড। পার অক্সাইড। পার অক্সাইড শিওর? ম্যাডামের নাম জি। কি? সুমি। সুমি। আচ্ছা, উপরেই আছে। আচ্ছা, বাকিরা কোনো সওয়াল টাওয়াল নাই এখানে, বলতে পারবে যে পার আমার অক্সাইড স্যারেরা? ভাইয়া। পার অক্সাইড শিওর? আচ্ছা, আমি একটু চেক করি। দেখেন সোডিয়াম কত 1, দুইটা আছে 1 × 2 প্লাস অক্সিজেন 2x ধরবো আমরা ইকুয়াল টু 0, তো 2x ইকুয়াল টু -2, x ইকুয়াল টু কি -1। ওকে, পার অক্সাইড। আচ্ছা, এটা কি, এটা H2O2 বলেন তো চট করে। হাইড্রোজেন পার অক্সাইড। হাইড্রোজেন পার অক্সাইড। ওকে, নামেই আছে আর কি, আমাদের আর বের করতে হবে না। তো আমাদের অক্সাইড নিয়ে আর কোনো ঝামেলা আছে কারো? অক্সাইড নিয়ে, অক্সাইড নিয়ে কারো কোনো ঝামেলা আছে স্যারেরা? জি না ভাইয়া। ওকে, অক্সাইডও ক্লিয়ার, ভ্যানিশ। আচ্ছা, পরের টাইপে যাওয়ার পালা আমাদের। পরের টাইপটা কি আছে আমাদের দেখতে হবে, আমাদের ভান্ডারে কি আছে পরের টাইপটা। আচ্ছা, একটু খেয়াল করেন, সিগমা বন্ড এন্ড পাই বন্ড লেখেন, লেখেন সিগমা বন্ড এন্ড পাই বন্ড। আচ্ছা আচ্ছা, কার্বন কার্বন বা যে কোনো কিছু কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে এখানে কয়টা সিগমা? একটা সিগমা একটা। বন্ড। আচ্ছা আচ্ছা, যদি প্রশ্ন আসে একটা কার্বন সর্বোচ্চ কয়টা সিগমা বন্ড গঠন করতে পারে? একটি চারটা। কার্বন সর্বোচ্চ কয়টা সিগমা বন্ড গঠন করতে পারে? 4টা। ওকে, কার্বনের 4টা হাত 4টা সিগমা বন্ড গঠন করতে পারে, ঠিক আছে। আচ্ছা, কার্বন কার্বন যদি ডাবল বন্ড থাকে তাহলে কি হবে? একটা সিগমা একটা পাই। একটা পাই। একটা পাই। আচ্ছা, কোনটা শক্তিশালী কোনটা দুর্বল? সিগমা শক্তিশালী না সিগমা পাই সিগমা শক্তিশালী? শক্তিশালী। সিগমা। সিগমা আচ্ছা, সিগমা কি শক্তিশালী অলওয়েজ। আচ্ছা, ওই যে জৈব যৌগে আমাদের যে বন্ধন ভাঙে তাই না, তাহলে সিগমা বন্ড ভাঙে না পাই বন্ড ভাঙে? পাই। কার্বন। পাই। পাই অবশ্যই বন্ড। দুর্বলটা পাই ভাঙবে, বন্ড বুঝে ভাঙে। গেছে, পাই বন্ড ভাঙে। আচ্ছা, একটু খেয়াল করেন স্যারেরা, ধরেন কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, ঠিক আছে, কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, এখানে সিগমা আর পাই কয়টা? একটা দুইটা সিগমা সিগমা একটা পাই। পাই। একটা সিগমা দুইটা একটা পাই। সিগমা দুইটা পাই। সিগমা, উপরেরটা পাই নিচেরটা পাই, একটা সিগমা দুইটা পাই, ঠিক আছে। এখন আপনারা যদি বলা হয়, আপনাকে যদি বলা হয় ধরেন হচ্ছে চট করে বললাম বেনজিনে, কি বললো আপনাকে? বেনজিন
এ সিগমা ও পাই বন্ধনের সংখ্যা কত? সিগমা ও পাই বন্ধনের সংখ্যা কত? এটা আপনাকে বললো। সিগমা সিগমা 6টা ও পাই পাই বন্ধনের 3টা। সংখ্যা কত? বেনজিনে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা কত? সিগমা 6 পাই 3। সিরিয়াসলি? 12 3। 12 3 শিওর? আমরা একটু দেখি তো। 1 2 3 বেনজিন কি এখানেই শেষ? বেনজিনের 6টা হাইড্রোজেন আছে না? একটু খেয়াল করেন তো, প্রত্যেকটা কার্বনের যেহেতু 4টা হাত, দেখেন এখন গিয়ে পূরণ হইছে। আগে যারা 6 3 বলছিলেন তাদেরটা কিন্তু হয় নাই। তো আমাদের সিগমা কয়টা? 1 2 3 4 5 6টা হইলো কালো দাগ। তারপর 1 2 3 4 5 6, টোটাল হচ্ছে 12টা সিগমা। এবং পাই কয়টা? 1 2 3টা পাই। বুঝা গেছে? আপনাকে যদি বলা হয় একটু লেখেন সাইক্লোবিউটাডাইইন, গতবার আসছিল সাইক্লোবিউটাডাইইন এ সিগমা ও পাই বন্ধনের সংখ্যা কত? আপনাকে যদি এটা বলা হয় সাইক্লোবিউটাডাইইনে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা কত, চট করে উত্তর দিতে হবে। ধরেন আপনাকে বললো নেপথালিন, সিগমা ও পাই কয়টা? আপনাকে বললো অ্যানথ্রাসিন, সিগমা ও পাই কয়টা? বুঝে গেছে? কয়জন পারবেন? না পারলে বলে দেন, আপনাদের সময় নষ্ট হচ্ছে। আমি তো আমার সময় শেষে চলে যাব। বলেন ভাই, পারি না? করে দেন ভাই। দেখেন প্রথমটা সাইক্লোবিউটাডাইইন, এই যে অর্গানিক কেমিস্ট্রিতে পড়ছিলেন শুরুতেই, ঠিক আছে? এই একটা চতুর্ভুজ, তার ভিতরে সাইক্লোবিউটাডাইইন। আর প্রত্যেকটা কার্বন চেক করতে হবে আপনার, প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত আছে। ওকে, 4টা হাত। তাহলে সিগমা কয়টা? 1 2 3 4 5 6 7 8। বুঝে গেছে? সিগমা কয়টা? 8টা। পাই কয়টা আমাদের? পাই 2টা। বুঝে গেছে? সিগমা 8টা, পাই 2টা। ডান। আচ্ছা, তারপরে আসেন আমরা যদি একটু খেয়াল করি, সামনের দিকে যাই আর কি। নেপথালিন, নেপথালিন তো আমরা সবাই চিনি, তাই না? 2টা বেনজিন একসাথে থাকবে, তাই তো? এখন একটু খেয়াল করেন, মাঝখানে একটা দাগ দিবেন আগে। মাঝখানে কি করবেন? আগে একটা দাগ দিবেন, তারপরে দেখেন এই হচ্ছে নেপথালিন। আচ্ছা, তারপরে দেখেন আপনার তো অ্যানথ্রাসিন দেখা লাগবে, তাই না? অ্যানথ্রাসিন, এই দেখেন 3টা বেনজিন একসাথে, তাই তো? 3টা বেনজিন একসাথে। তা আপনার কি করবেন? মাঝখানে আবার দাগ দিবেন, এই। দিস ইজ কল্ড প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এখন একটু খেয়াল করেন মাস্টার মশাইরা, এই কার্বন একটা হাত আছে, এই কার্বন একটা হাত আছে, এই কার্বন একটা হাত আছে, এই কার্বন একটা হাত আছে। বাট এই কার্বনে দেখেন, এই কার্বনে একটু তাকান, একটা হাত, 2টা হাত, 3টা হাত, 4টা হাত কিন্তু হয়ে গেছে। আবার এই কার্বনে দেখেন সেম ভাবে 4টা হাত হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? বাট এই কার্বনে 4টা হাত হয় নাই, এই কার্বনে হয় নাই, এই কার্বনে হয় নাই, এই কার্বনে হয় নাই। তাহলে একটু বুঝেন, মাঝখানের যে জয়েনিং পোরশনটা আছে সেটা বাদ গেছে। বাকিগুলা দেখেন 1 2 3 4 5 6 7 8। আমি একটু দেখি, এদিকে 4টা, ওদিকে 4টা, 8টা। আচ্ছা, 1 2 3 4 5, মাঝখানেরটা কিন্তু ধরতে হবে, 6 7 8 9 10। আচ্ছা, আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, মোট 19টা সিগমা। আপনারাও একটু গুনেন, 19টা সিগমা। আর পাই কয়টা? 3 2 5টা। বুঝে গেছে? শিওর কিনা দেখেন, একটু গণেন, ঠিক আছে কিনা? আমার ভুল হইতে পারে, আমি বুড়া হয়ে গেছি। আপনাদের ঠিক আছে কিনা একটু দেখেন। এই স্যারেরা ঠিক আছে? আমি কি পরেরটায় যাব? না জি ভাই, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, ঠিক আছে ভাই। তাইলে এই সেম কেস, এটার ক্ষেত্রে কি আমি করব? এটা জয়েনিং গুলো দেখেন,
এই জয়েন্ট গুলাও কি কোনো এক্সট্রা কোনো কার্বন নাই, বাকিগুলাই আছে। তো বাইরের লেজ গুলো আগে গণেন, এইখানে 4টা, এইখানে 4টা, এইখানে 2টা, 10টা। আর এইখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 আর 10 কত? সিগমা কয়টা? 26টা। এবং পাই কয়টা? এখানে 3 2 5 2 7টা পাই। বুঝা গেছে? বুঝা গেছে স্যারেরা? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে, আর কোনো ঝামেলা হবে? দিস ইজ দ্য টাফেস্ট কোয়েশ্চেন। যদি আপনাদের সবচেয়ে কঠিন হয়, সর্বোচ্চ হচ্ছে ন্যাপথ্যালিন পর্যন্ত করবে, বাট অ্যানথ্রাসিন পর্যন্ত শিখে রাখলেন, মানে কঠিনটা শিখলে সহজগুলো তো পানি ভাত। এখন আপনারা একটা উত্তর দিবেন, ঠিক আছে? 2 মিথাইল প্রোপিন, নাম শুনছেন তো? হ্যাঁ, 2 মিথাইল প্রোপেন, প্রোপেন, এটার সিগমা এবং পাই কয়টা? সিগমা ও পাই কয়টা? যে আগে উত্তর দিবে তার চকলেট আছে, মানে সঠিক উত্তর দিবে, ভুল উত্তর দিলে হবে না আর কি। ওকে, কাজী মারিয়াম সুন্দর উত্তর দিছে, 26/7, থ্যাংক ইউ। ওকে, পরের গুলা দেখেন, এটা পারেন কিনা। 2 মিথাইল প্রোপেন, সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা কয়টা? সিগমা বন্ধন 13টা, পাই বন্ধন তো নাই। তেরোটা সিগমা বন্ধন ভাই। আচ্ছা লাবণী আপু, আপনার বাসার আশেপাশের গাড়ির সাউন্ড গুলো পর্যন্ত শোনা যায়। সমস্যা নাই ভাই, কথা বলবেন, এগুলো ঝামেলা হবে না। তারপরে একটু খেয়াল করো, প্রোপিন, প্রোপিন, প্রোপাইন 1, প্রোপাইন 1। আচ্ছা, কেউ এখানে উত্তর দিতে পারলা না? 2 মিথাইল প্রোপেন, 1 2 ভাই 3 13-0। 13টা, CH3 11 CH3 13টা সিগমা, CH। পাই বন্ধন নাই। আচ্ছা, একটু খেয়াল করো সহজে বোঝার জন্য, এটা সিগমা কিভাবে করবা? 13টা সিগমা 1 2 নাই। 3, আচ্ছা, আর এই হাইড্রোজেনের জন্য একটা 4, আর হচ্ছে এইখানে 3টা, 7 10 13, 13টা সিগমা বন্ড। কয়টা সিগমা বন্ড? 13টা। আচ্ছা, যারা দিছো থ্যাংক ইউ। পরেরটা যদি দেখি আর কি আমরা, ঠিক আছে? ওকে, তুমি একটু আমার স্ক্রিনটায় ডাবল ট্যাপ করো, যার অন্য দেন স্ক্রিন আসে, তুমি একটু আমার স্ক্রিনটায় ডাবল ট্যাপ করো, তাইলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ওকে, কাজী মরিয়াম সঠিক উত্তর দিছে। প্রোপাইন 1, এটা অনেকবার পরীক্ষায় আসছে। এই ট্রিপল বন্ড প্রোপাইন, একটু খেয়াল করো, CH3 CH, এটার ক্ষেত্রে দেখো এইখানে 3টা, এই একটা 4টা, 5টা, 6টা, সিগমা কয়টা? 6টা, এবং পাই কয়টা? 2টা। বুঝা গেছে? আর যদি বলে অ্যাসিটিলিন, একটু খেয়াল করো, যদি কখনো প্রশ্নে আসে অ্যাসিটিলিন, সবাই একটু উত্তর দাও, অ্যাসিটিলিন কয়টা সিগমা কয়টা পাই? তিনটা সিগমা, 2টা পাই। আচ্ছা, 3টা অ্যাসিটিলিন, সিগমা, 2টা পাই। ইয়েস, 3টা সিগমা 2টা পাই। অ্যাসিটিলিনে আমাদের উত্তর একেবারে সিম্পল, 3টা সিগমা 2টা পাই। একটু খেয়াল করো, এই ইথাইন বা অ্যাসিটিলিন, দেখো সিগমা কয়টা আছে? এই একটা সিগমা, 2টা সিগমা, এই 3টা সিগমা এবং 2টা পাই আছে, 3টা সিগমা 2টা পাই। আচ্ছা, আমাদের বন্ধন সংখ্যা শেষ। এখন আমরা পড়বো হচ্ছে শঙ্করায়ন। কি পড়বো? শঙ্করায়ন। শঙ্করায়ন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আসো, শঙ্করায়ন পড়বো। হেডিং দাও শঙ্করায়ন। শঙ্করায়ন, আচ্ছা, শঙ্করায়নের টেকনিকটা তো সবাই জানি আমরা। অরবিটাল নাম্বার অথবা বন্ড নাম্বার নির্ণয়, অথবা কি নির্ণয়? বন্ড নাম্বার নির্ণয়। তো আমরা কিভাবে নির্ণয় করি? এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর, দেখো আমি শর্ট ফর্মে লিখতেছি, সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে, প্লাস একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী পরমাণুর সংখ্যা
ঠিক আছে, একযোজি পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই কি হবে, মনে করো 2, এবং প্লাস মাইনাস চার্জ তো আছেই, তোমরা সবাই জানো, আমরা প্র্যাকটিস করলে হয়ে যাবে। এবং কিছু গুরুত্বপূর্ণ সংকরায়ন দিব তোমাদেরকে। আমাদের তো সংকরায়ন জানো অনেকগুলাই আছে, sp, sp2, sp3, sp3d, sp3d2, অনেক ধরনের সংকরায়ন আছে, আমরা মোটামুটি সবগুলাই কভার আপ করার চেষ্টা করব আর কি। এখন একটু খেয়াল করো ভাই, একটু অর্ডার ওয়াইজ লিখে যাই কয়েকটা। ধরো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড, তারপরে আমরা যেটা শিখবো, তুমি আমার সাথে সাথে লিখো ইনশাল্লাহ, তাহলে তোমার কাজে দিবে আর কি। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, তারপরে তুমি পড়বা হচ্ছে মিথেন, ওকে মিথেন পড়লা, তারপর হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, তারপরে তুমি পড়বা পানি, তারপরে পড়বা হচ্ছে অ্যামোনিয়া, ওকে, তারপরে তোমার পড়তে হবে হচ্ছে PCl5, তারপরে জ্যানন ডাইফ্লোরাইড, এবং তোমাকে আরো কিছু পড়তে হবে একদম সাজেশন আকারে। সেটা হচ্ছে মনে করো জ্যানন ডাইফ্লোরাইডের পরে তোমার পড়তে হবে SF6, তারপরে জ্যানন টেট্রাফ্লোরাইড, ওকে, তারপরে হচ্ছে তোমার হচ্ছে IF7 আর জ্যানন হেক্সাক্লোরাইড। আচ্ছা, এই হচ্ছে আমাদের যে কয়টা সংকরায়ন থেকে তোমার কমন পড়বে ইনশাল্লাহ, এর বাইরে আর কিছু আসবে না। নট অনলি হচ্ছে এদের সংকরায়ন শিখতে হবে, এদের আমাদের শেপও শিখতে হবে। তোমরা কি আকৃতি পারো সবগুলার? কে কে আকৃতি পারো একটু হাত তোলো তো, বা কমেন্টে লিখো তো সবগুলার আকৃতি প্রাউডলি। একজন পারে, থ্যাংক ইউ ফয়সাল মিয়া, ওকে, আকৃতিগুলাও পারে, সবগুলার আকৃতি সবগুলার, ওকে, সবগুলা পারি না, সবগুলা পারতে হবে আর কি, সবগুলা পারলে ইনশাল্লাহ হচ্ছে ভালো কিছু হবে তোমাদের। ওকে, চলো একটু দেখি আমরা কার্বন ডাইঅক্সাইড যদি দেখি, মনে রাখবা অক্সিজেন কি একযোজি না দ্বিযোজি? অক্সিজেন হচ্ছে আমাদের দ্বিযোজি আর কি। কার্বন সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রন সংখ্যা 4টা, প্লাস অক্সিজেন 0 ডিভাইডেড বাই 2, 4/2 কত আমাদের 2, 4/2 কত আমাদের 2। তো আমরা এটাকে বলবো হচ্ছে sp, যদি হচ্ছে মনে করো আমরা সবাই জানি sp, sp2, sp3, sp3d, sp3d2, sp3d3। তো আমরা এই যে অরবিটাল নাম্বার বা বন্ড নাম্বার জানি, sp এর জন্য 2টা, sp2 এর 3টা, sp3 এর 4টা, sp3d 5টা, sp3d2 6টা, sp3d3 7টা। এই হচ্ছে আমরা সবাই জানি মোটামুটি অরবিটাল নাম্বার বা বন্ড নাম্বার আর কি, একেবারে সিম্পলেস্ট ওয়েতে। তো যার সাথে মিলবে সেটাই সংকরায়ন, যেহেতু আমাদের অরবিটাল নাম্বার বা বন্ড নাম্বার 2, তাহলে আমরা বলবো sp। sp হইলে আমরা জানি সরল রৈখিক হয়, অর্থাৎ হচ্ছে লিনিয়ার সম্পর্ক হয়। এবং কার্বনের ক্ষেত্রে এই দেখো কার্বন ডাইঅক্সাইড সেম জিনিস। এবং তুমি যদি বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও দেখো, এটা যদি আসো একটু খেয়াল করো, এটাও কি হবে আমাদের sp হবে আর কি। দেখো বেরিলিয়াম কত, কেন্দ্রীয় পরমাণুর সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রন সংখ্যা 4টা, ক্লোরিন একযোজি, এবং ক্লোরিন কয়টা আছে, 2টা আছে ডিভাইডেড বাই 2, তাহলে আমরা বলবো হচ্ছে বেরিলিয়ামের সবচেয়ে বাইরের স্তরে ইলেকট্রন সংখ্যা 2টা আর কি। তো আমরা বলবো হচ্ছে এটা টোটাল হচ্ছে আমাদের 2 অরবিটাল নাম্বার বা বন্ড নাম্বার। এবং একটু বোঝার চেষ্টা করো, অরবিটাল নাম্বার বা বন্ড নাম্বার যদি 2 হয় আর কি, আমরা হচ্ছে 2টা রেখা টানবো আর কি কেন্দ্রীয় পরমাণুর সাথে। বন্ড নাম্বার 3টা হইলে আমি 3টা রেখা টানবো। এবং এইটার জন্য একটা থিওরি আছে আমরা জানি, সেটা হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, যেটাকে আমরা বলি ভেসপার থিওরি। ঠিক আছে, নাম শুনছো তো তোমরা? হ্যাঁ, ভেসপার থিওরির নাম শুনছো না? জি ভাই। আচ্ছা, এই ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, অর্থাৎ এই যে বন্ড গুলো আর কি, অরবিটাল নাম্বার বা বন্ড নাম্বার কেন লিখছে, এগুলো হচ্ছে বন্ধন সংখ্যা আর কি। বন্ড গুলো এমন ভাবে রাখতে হবে যেন তাদের ভিতরে কোনো বিকর্ষণ না হয় আর কি। তো আমরা দেখছি দুইটা বন্ড যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি, দুইটা দুই দিকে রাখি, তাহলে বিকর্ষণ হওয়ার কোনো চান্সই নাই। তো এদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি, অর্থাৎ sp এর ক্ষেত্রে মধ্যবর্তী কোণ কত আমাদের? 180 ডিগ্রি, একেবারে সিম্পলেস্ট ওয়েতে আর কি আমরা বের করে ফেলছি। এখন একটু খেয়াল করো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যদি দেখি, আচ্ছা তাইলে একটু বেরিলিয়াম ক্লোরাইডের আমাদের সংকরায়ন কি? বেরিলিয়াম, তারপরে কি হবে? ক্লোরিন, তারপরে কি হবে আমাদের? ক্লোরিন। বেরিলিয়াম ক্লোরাইড শেষ। এখন আসো আমরা যদি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আসি, ব্রাদার্স এন্ড সিস্টার্স, কি আসি? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, একটু বোঝার চেষ্টা করো। অ্যালুমিনিয়াম, এটার হচ্ছে বন্ড নাম্বার 3টা আসবে আর কি।
কিভাবে বন্ড নাম্বার 3টা আসে? অ্যালুমিনিয়াম সবচেয়ে বাইরের স্তরে 3টা ইলেকট্রন যোগ 3টা ক্লোরিন যুক্ত আছে ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত আসে? 3। তো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সংকরায়ন কি আমাদের 3টা হইলে আমরা বলছি sp2, সুন্দরভাবে বলবো হচ্ছে sp2। আচ্ছা, 3টা হইলে 3টা বন্ড হবে, 3টা বন্ড 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলে আমাদের এইরকম একটা শেপ হয়, এবং 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলে আমাদের যে শেপটা হয় সেই শেপটা হচ্ছে আমাদের ত্রিভুজ শেপ। কি শেপ? আমার সাথে একটু রিপ্লে করো। ত্রিভুজ শেপ, যেটাকে আমরা বলি হচ্ছে ত্রিভুজাকার সমতলীয় বা সমতলীয় ত্রিভুজাকার, বা ইংলিশে বলি হচ্ছে ট্রাইগোনাল প্লেনার। কি বলি? ট্রাইগোনাল প্লেনার। ইংলিশ টার্মটাও তোমাদের জানা লাগবে আর কি, ট্রাইগোনাল প্লেনার। এই জিনিসটা একটু মাথায় রাখো। এখন তোমাকে যদি বলে বোরন ট্রাইফ্লোরাইড কি হবে? বোরন ট্রাইফ্লোরাইডের সংকরায়ন বলো, সবাই কমেন্ট করো। বোরন ট্রাইফ্লোরাইড 2 কি হবে? sp2 sp2। তানজিম সুন্দর উত্তর দিছে। বাকিরা? sp2 ওকে, নাইস। বাকিরা? sp2 ওকে, sp2। তো বোরন ট্রাইফ্লোরাইড কি হবে? আমাদের সুন্দরভাবে আমরা বলতে পারি বোরন ট্রাইফ্লোরাইড হচ্ছে sp2, এবং শেপও সেম, যেহেতু তুমি জাস্ট এখানে বোরন লাগাই দিলেই হইছে, আর চারপাশে ক্লোরিন চলে যাবে আর কি। বোরন ট্রাইফ্লোরাইড আর কি sp2। এখন একটু খেয়াল করো, আমরা যদি একটু সামনে যাই আর কি, একটু সামনে যদি যাই, আমাদের দেখতে হবে হচ্ছে আসে হচ্ছে মিথেন। ঠিক আছে, মিথেন কার্বন সবচেয়ে বাইরের স্তরে 4টা ইলেকট্রন যোগ হাইড্রোজেন 4টা আছে ডিভাইডেড বাই 2 কত হবে আমাদের? 4। আমরা সুন্দরভাবে জানি এটা sp3। তারপর একটু খেয়াল করো, অ্যামোনিয়াম আয়ন নাইট্রোজেনের সবচেয়ে বাইরের স্তরে কয়টা? 5টা যোগ হাইড্রোজেন 4টা, আবার প্লাস চার্জ হইলে -1 করে দিই আমরা ডিভাইডেড বাই 2 কত হবে? মনে করো আমাদের 4 হবে। পানির ক্ষেত্রে ভাইয়া, হ্যাঁ, চার্জের বিষয়টা একটু একটু ক্লিয়ার করেন, আমি বুঝিনি চার্জের বিষয়টা। ও চার্জের বিষয়টা, জি যদি ভাই। প্লাস চার্জ থাকে তাহলে মাইনাস করতে হবে তোমারে, আর যদি মাইনাস চার্জ থাকে তোমারে কি করতে হবে? প্লাস করতে হবে। বুঝতে পারছো? ঠিক আছে প্লাস ভাই, চার্জ থাকলে যোগ করবা, বিয়োগ মাইনাস করবা, আর মাইনাস চার্জ থাকলে যোগ করবা। প্লাস করব। আচ্ছা, উল্টাটা। ভাইয়া চার্জের বিষয়টা কি শুধু সংকরায়নের ক্ষেত্রেই আচ্ছা, হবে? জি চার্জের কি? বিষয়টা কি শুধু সংকরায়নের ক্ষেত্রেই হবে? জি, সংকরায়নের ক্ষেত্রেই। বুঝতে পারছো? আচ্ছা, এটা তো সংকরায়নের টেকনিকে আছে, আমরা তো সংকরায়ন হেডিং, অন্য কিছুতে তো যাই নাই আর কি। ঠিক আছে, এখন একটু খেয়াল করো, পানির ক্ষেত্রে এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? অক্সিজেন। একটু ভালোভাবে বুঝো, পানির ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কোনটা? অক্সিজেন। অক্সিজেনের সবচেয়ে বাইরের স্তরে 6টা ইলেকট্রন, হাইড্রোজেন কয়টা আছে? 2টা ডিভাইডেড বাই 2 কত হবে? 4। তো তারপরে যদি অ্যামোনিয়া আসো, নাইট্রোজেনের সবচেয়ে বাইরের স্তরে 5টা ইলেকট্রন, হাইড্রোজেন কয়টা আছে? 3টা ডিভাইডেড বাই আমরা যদি 2 করি তাহলে কত হবে? 4। একেবারে সিম্পলেস্ট ওয়ে। এখন একটু বোঝার চেষ্টা করো, সবগুলাই যেহেতু 4, তাহলে সবগুলাই কি সংকরণ? sp3 সংকরণ, যে 4টা দেখাইলাম আর কি, মিথেন, অ্যামোনিয়াম আয়ন, পানি, অ্যামোনিয়া। এখন এইগুলাতে আমাদের কি জানা লাগবে? এখানে কি শেপ জানা লাগবে আর কি, এবং হচ্ছে এইগুলার হচ্ছে বন্ধন কোনগুলা জানা লাগবে, একটু খেয়াল করো। তো আমরা তো জানি আর কি, একটু বোঝার চেষ্টা করো। মিথেনের হচ্ছে কি সংকরণ? মনে করো মিথেনের শেপটা হচ্ছে, মনে করো আমাদের এই ত্রিভুজ আঁকবা, যে কোনো এক সাইডে দিয়ে দিবা, এটা চতুস্তলক হয়ে যাবে। তারপর অ্যামোনিয়াম আয়ন, এটাও চতুস্তলক হবে। অ্যামোনিয়াম আয়নটাও আমাদের চতুস্তলক হবে আর কি। তারপরে যদি আসো আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে, অ্যামোনিয়ার ক্ষেত্রে হচ্ছে পিরামিডাল শেপ হয় আর কি, সেটা আমি তোমাদেরকে দেখাবো আর কি। পিরামিডাল শেপ হয় অ্যামোনিয়ার ক্ষেত্রে, একটু বুঝছো আর কি অ্যামোনিয়া। এবং ফাইনালি আমাদের যেটা পানি আছে, পানির ক্ষেত্রে ভি শেপ হয় আর কি, কারণ এখানে আমাদের লোন পেয়ার থাকে, নাইট্রোজেনে একটা লোন পেয়ার থাকে, অক্সিজেনে 2টা লোন পেয়ার থাকে। আমরা জানি লোন পেয়ার বন্ড পেয়ার একটা বিকর্ষণ হয়, এবং এই বিকর্ষণের কারণে বন্ড শেপের একটা চেঞ্জ আসে আর কি। তো আমরা যদি দেখি আর কি, এটা চতুস্তলক শেপ, দেখো ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজের নিচে তারপরে কি করলাম? একটা পিরামিড আঁকলাম, এই কারণে এটাকে বলা হয় টেট্রাহেড্রাল। কি বলা হয়? টেট্রাহেড্রাল টেট্রাহেড্রাল। বা চতুস্তলক। এবং এদের মধ্যবর্তী কোণ কত? আমরা জানি হচ্ছে, আমরা যদি বলি 109 ডিগ্রি 28 মিনিটও বলতে পারি, 28 মিনিটও বলতে পারি, বা আমরা যদি একসাথে ডিগ্রিতে প্রকাশ করি 109.5 ডিগ্রিও বলতে পারি। যে কোনো একটা পরীক্ষায় আসতে পারে তোমার, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তারপর একটু খেয়াল করো, অ্যামোনিয়াম আয়ন, ঠিক আছে, এই হাইড্রোজেন প্লাসটা এদিকে দিয়ে দিবা আর কি।
তো এটাও কি হবে, চতুস্তলক শেপ এবং সবকিছুই আগের মতোই হবে আর কি, সবকিছুই আগের মতো হবে। অ্যামোনিয়ার ক্ষেত্রে এটা কি, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এবং এটাকে আমরা কি বলি, পিরামিডাল শেপ। এটা কি শেপ, পিরামিডাল শেপ। দেখো এটাকে আমরা বলি ট্রাইগোনাল পিরামিডাল, ট্রাইগোনাল পিরামিডাল। পোলাপাইন কোন জায়গায় ভুল করে জানো? পোলাপাইন পরীক্ষার হলে কোন জায়গাটায় ভুল করে তোমরা জানো? জানতে চাও কোন জায়গাটায় তোমরা ভুল করবা এবং ভুল করে আসবা? এই কথা বলো না কেন তোমরা? আচ্ছা, জানতে চাচ্ছে আর কি, একটু খেয়াল করো। এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আর বোরন ট্রাইফ্লোরাইড বা বয়ফ্রেন্ড নাম্বার 3 আমরা যেটা পড়ছি, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ব্রো আমরা পড়ছি হচ্ছে, এরা হচ্ছে খুবই সিম্পলেস্ট। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আমরা পড়ছি হচ্ছে ত্রিভুজাকার সমতলীয়, বা এটাকে কি পড়ছি আমরা, ট্রাইগোনাল প্লেনার। কি পড়ছি? ট্রাইগোনাল প্লেনার, প্লেনার। তো পোলাপাইন কি করে, এই ট্রাইগোনাল প্লেনার আর ট্রাইগোনাল পিরামিডালের ভিতরে প্যাচ লাগায় ফেলায় এবং একটা বিশাল ঝামেলা বা বিশাল গড়পেক পাকায় ফেলে। বুঝতে পারছো? ট্রাইগোনাল প্লেনার আর ট্রাইগোনাল পিরামিডালের ভিতরে একটা বিশাল ঝামেলা পাকায় বা গোলমাল পাকায় ফেলে। বুঝতে পারছো? তো একটা হচ্ছে পিরামিড আর একটা কি, ত্রিভুজ। পার্থক্য আছে কি নাই? ভাই আছে। বুঝা গেছে? সতর্ক। তো এইখানে তুমি এই দুইটা নিয়ে এখানে লিখে রাখো থিঙ্ক ডিফারেন্স, পাশে লিখে রাখো থিঙ্ক ডিফারেন্স, কারণ পরবর্তীতে পরীক্ষার আগের দিন যখন রিভাইজ দিবা আর কি, তখন কিন্তু তোমার কাজে লাগবে। এবং পরীক্ষার আগের দিনের রিভাইজটা কিন্তু, বা পরীক্ষার আগের 3 দিনের রিভাইজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? পরীক্ষার আগের 3 দিনের রিভাইজ খুবই 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 গুরুত্বপূর্ণ। তুমি কল্পনাও করতে পারবে না এটা কতটা যে গুরুত্বপূর্ণ। আসো আরেকটু সামনে যাই আর কি। ওকে, এরপরে আসো, এরপরে আসো, আমরা যদি আরেকটু সামনে যাই আর কি, আমরা হচ্ছে পানীয়েরটা দেখতে হবে আর কি। পানীয়ের শেপটা, পানীয়ের শেপটা আমরা তো জানি ভি শেপ। পানীয়ের শেপটা কি, ভি শেপ। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের বন্ধন কোনটা জানা লাগবে আর কি। মনে রাখবা লোন পেয়ার যদি একটা আসে, একটা করে লোন পেয়ার আসলে 2.5 ডিগ্রি করে বন্ড অ্যাঙ্গেল কমে। কত ডিগ্রি ভাইয়া? কত ডিগ্রি? 2.5 ডিগ্রি। 2.5 ডিগ্রি। অর্থাৎ আগে ছিল 109.5 ডিগ্রি, আগে কত ছিল, 109.5 ডিগ্রি। এই একটা লোন পেয়ার আসছে, তোমার কি করতে হবে, 2.5 ডিগ্রি কমাইতে হবে। অর্থাৎ 109.5 ডিগ্রি থেকে, 109.5 ডিগ্রি থেকে তুমি 2.5 ডিগ্রি বিয়োগ দাও, এবং এটা বিয়োগ দিলে কত পাও দেখো, 160 ডিগ্রি পাও। কত পাও? 160 ডিগ্রি পাও। 107 ডিগ্রি। 109.5 ডিগ্রি থেকে তুমি যদি 2.5 ডিগ্রি বিয়োগ দাও 160 ডিগ্রি পাও। তাই এই বন্ড অ্যাঙ্গেলটা আমরা পাই হচ্ছে 107 ডিগ্রি। তারপরে যদি তুমি এইখানে এই বন্ড অ্যাঙ্গেলটা দেখো, এই বন্ড অ্যাঙ্গেলটা দেখো, সেটা হচ্ছে দেখো এখানে কয়টা লোন পেয়ার আছে? দুইটা না? কয়টা আছে ভাই? দুইটা না? দুইটা লোন জি ভাই। পেয়ারের কারণে, একটু বোঝার চেষ্টা করো, দুইটা লোন পেয়ারের কারণে এইখানে হচ্ছে আমাদের 5 ডিগ্রি কমবে। 5 অর্থাৎ ডিগ্রি বাদ যাবে। 109.5 ডিগ্রি থেকে 5 ডিগ্রি যদি বিয়োগ দাও, তোমার কি হবে, 104 ডিগ্রি, 104.5 ডিগ্রি হবে আমাদের বন্ড অ্যাঙ্গেল। তাহলে পানির বন্ড অ্যাঙ্গেল কত? 104.5 ডিগ্রি। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এরপরে আসো PCl5 জেনন ডাইফ্লোরাইড, এই দুইটা দেখি আমরা। মুছে দেই, তোলা হয়েছে তো, একটা স্ক্রিনশট দিয়ে নাও যাদের তোলা হয় নাই। যাদের তোলা হয় না একটি স্ক্রিনশট দিয়ে নাও। জি ভাই, স্ক্রিনশট নিছি, সমস্যা। ওকে, ঠিক আছে, সামনে আসো। আমাদের PCl5, এরপরে দুইটা কি, PCl5 জেনন ডাইফ্লোরাইড, তাই না? PCl5 আরেকটা কি, জেনন ডাইফ্লোরাইড। তো একটু দেখি, ফসফরাসের সবচেয়ে বাইরের স্তরে কয়টা? 5টা, যোগ 5 ডিভাইডেড বাই 2 কত থাকে? 5। জেননের সবচেয়ে বাইরের স্তরে কয়টা? 8টা। 8টা। 8 যোগ 2 ডিভাইডেড বাই 2 কত হবে? 5। তাহলে দুইটা সংকরায়নে কি আমাদের sp3d সংকরায়ন না? কারণ জি অরবিটাল ভাই। আছে কয়টা? 5টা। ঠিক আছে। 5টা। আচ্ছা, এখন দুইটা শেপ লাগবে আমাদের। কি লাগবে? শেপ। 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 এবং এই শেপগুলো খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। তাহলে আমাদের এতক্ষণ দেখো, আমাদের যখন এই যে এই জায়গাটায় আমরা কি 4টা হাত আঁকছিলাম, যখন 4টা বন্ড, একটু বোঝার চেষ্টা করো। আমরা যদি এখানে শেপ আঁকি, দেখো প্রথমত হচ্ছে লিনিয়ার একটা রেখা আঁকবা, মানে সরল রেখা আঁকবা। একটা কি আঁকবা? একটা সরল রেখা। সরল রেখা। তারপর একটা ত্রিভুজ আঁকবা, এইভাবে একটা সোয়া ত্রিভুজ আঁকবা। মানে হচ্ছে আগে একটা ত্রিভুজ হইলো,
একটু বোঝার চেষ্টা করো। একটা কি হইছে, একটা ত্রিভুজ হইছে, এবং এই যে একটা ত্রিভুজ হইলো, এর উপর থেকে একটা দাগ টেনে দিলা, এর নিচ থেকে একটা দাগ টেনে দিলা। একটু দেখো কিভাবে আঁকি, দেখো আবার দেখো, আমি আবার আঁকতেছি, মনোযোগ দাও। এই একটা সরল রেখা, এই একটা ত্রিভুজ, ঠিক আছে? তো কি করবা, ত্রিভুজটা আগে আঁকবা। এই দেখো ত্রিভুজটা আগে আঁকবা, তারপরে উপর থেকে এই দুইটা রেখা যোগ করে দিবা, নিচ থেকে এই দুইটা রেখা যোগ করে দিবা। বুঝা গেছে? এতদিন তো অনেকে আঁকতে পারতা না, এটা আঁকতে পারতা? এই ভাই আঁকতে পারতা? না ভাই, আচ্ছা, ঝামেলা একেবারে পাকাই সহজ যাচ্ছে। না? একেবারে জি ভাই, সহজ না এটা? এখন জি একটু ভাই, খেয়াল করো, এইটাকে আমরা কি বলি? দেখো প্রথমে কি আঁকছি আমরা, ত্রিভুজ আঁকছি না? একটু খেয়াল করো, প্রথমে কি আঁকছি আমরা, একটা ত্রিভুজ আঁকছি না? জি ভাই, ত্রিভুজ আঁকছি, তারপরে উপর থেকে দেখো, তুমি যদি তাকাও উপর থেকে, এটা একটা পিরামিড হয়ে গেছে। একটু খেয়াল করো, এই যে এই অংশটা একটা পিরামিড হয়ে গেছে, একটু খেয়াল করো, একটা পিরামিডের মতো হয়ে গেছে শেপ। এই দেখো ভাইয়া যেগুলো দেখাচ্ছি আর কি, একটু অন্যভাবে দেখলে দেখবা হচ্ছে একটা পিরামিড হয়েছে উপরের অংশ, সেম ভাবে নিচ থেকে তোমার একটা পিরামিড আসছে। এই যে দেখো এই অংশটা একটা পিরামিড আসছে, আমি মুছে দেই পিরামিডের অংশটা। এই যে দেখো, এখন একটু ভালোভাবে দেখতে পারবা, এই যে সাদা অংশটা দেখতেছো, এই সাদা অংশটা কি একটা পিরামিড হচ্ছে। তো নিচে একটা পিরামিড, উপরে একটা পিরামিড। দেখো ত্রিভুজ অংশটাও মুছে দেই, আমি জাস্ট হচ্ছে পিরামিড গুলা দেখাই তোমাকে, জাস্ট পিরামিড গুলা দেখো। উপর থেকে একটা পিরামিড, এই যে এরকম, নিচ থেকে একটা পিরামিড, তাহলে মাঝখানে একটা ত্রিভুজ পাইছি, তাহলে উপর থেকে একটা পিরামিড, নিচ থেকে একটা পিরামিড, তো এটার নাম হচ্ছে ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়, মানে দুইটা পিরামিড যেহেতু পাইছি, বা ইংলিশে বলা হয় ট্রাইগোনাল। একটু খেয়াল করো, ট্রাইগোনাল বাইপিরামিডাল। কি বলা হয়? ট্রাইগোনাল বাইপিরামিডাল। বাইপিরামিডাল। এটা পরীক্ষায় আসে দেখবা, ত্রিভুজাকার দ্বিপিরামিডীয় পরীক্ষায় আসে, কিন্তু প্রচুর আসে দেখবা, এবং এডমিশন টেস্টে আসে। তো মাঝখানে কি হবে, একটা ফসফরাস হবে, এবং 5 কোণায় 5টা ক্লোরিন দিয়ে দিবা, PCl5 হয়ে গেল। বাট কথা হচ্ছে এই জেনন ডাইফ্লোরাইড কি হবে ভাই? জেনন ডাইফ্লোরাইড কি হবে, তাই না? এটাও আসে। রৈখিক। দেখো একটু খেয়াল করো, জেনন কয়টা ফ্লোরিন আছে? 2টা না? জাস্ট 2টা ফ্লোরিন এই সরল রেখায় থাকবে আর কি, বাকিগুলা কি থাকবে? লোন পেয়ার থাকবে, মানে আরো 3টা বন্ড হওয়ার কথা ছিল না, তাহলে 3টা লোন পেয়ার থাকবে। বুঝতে পারছো? তো জেনন ডাইফ্লোরাইড এটা কি একটা সরল রৈখিক আকৃতি। কি আকৃতি ভাই? সরল রৈখিক। সরল বুঝা গেছে? রৈখিক। আচ্ছা, ভাই। তাহলে এই দুইটা শেষ। এরপরে আসো আরো দুইটায় যাই আমরা। হ্যাঁ, তো এটা মুছে দেই আমরা, এটা মুছে দেই। আমাদের আরো দুইটা জিনিস লাগবে। প্রথমত একটু খেয়াল করো, আমাদের হচ্ছে এখন লাগবে হচ্ছে SF6 জ্যানন টেট্রাফ্লোরাইড। কি লাগবে? SF6 জ্যানন টেট্রাফ্লোরাইড। একটু আমরা দেখি, সালফারের সবচেয়ে বাইরের স্তরে কয়টা? 6টা। ফ্লোরিন কয়টা আছে? 6টা, ডিভাইডেড বাই 2 কত হবে? 6। জ্যানন সবচেয়ে বাইরের স্তরে কয়টা? 8টা। ফ্লোরিন কয়টা আছে? 4টা, ডিভাইডেড বাই 2 কত হবে? 6। তো 6 হইলে আমরা কি বলি? 6 হইলে সংকরায়নটা কি? sp3d2 না? 6 হইলে সংকরায়নটা কি? sp3d2। মাথায় নাও, sp3d2। এটা একটু D2 খেয়াল করো। আচ্ছা, এখন একটু খেয়াল করো এটার আকৃতিটা কেমন হবে, তাই আমাদের দেখতে হবে, তাই তো স্যার? জি ভাই, আকৃতি দেখতে হবে, জি, একটু বোঝার জি ভাই। চেষ্টা করো আমাদের। আচ্ছা, এই হচ্ছে একটা সরল রৈখিক আঁকলাম আগের মতোই। আগে কি করছিলাম? একটা ত্রিভুজ আঁকছিলাম না? আগে কি করছিলাম? একটা ত্রিভুজ আঁকছিলাম না? হ্যাঁ ভাইয়া, এই পাশেও ত্রিভুজের দুইটা লেজ আঁকবো। দেখো আবার দেখো কি দেখাচ্ছি, এই দেখো একটা সরল রৈখিক আঁকছি, ত্রিভুজের একটা লেজ আঁকছিলাম, এখানেও ত্রিভুজের একটা লেজ আঁকবো, এবং দেখবা কি করতেছি, মাঝখানে কি করতেছি, একটা বর্গক্ষেত্র আঁকবো। একটা বর্গক্ষেত্র আঁকছি, তো উপর থেকে দুইটা যোগ করে দিছি, নিচ থেকে দুইটা যোগ করে দিছি, এবং তৈরি হয়ে গেছে এটা অষ্টতলক। কি তৈরি হয়ে গেছে? অষ্টতলক। অষ্টতলক বা অষ্টতলকীয়। অষ্টতলকীয়। আবার একটু দেখাই যারা এখনো পারো নাই আর কি, একটু খেয়াল করো, এই যে দুইটা লেজ, এই দুইটা লেজ, মাঝখানেরটা আগে বর্গক্ষেত্রটা আঁকবা আর কি। আগে কি করবা? আগে বর্গক্ষেত্রটা আঁকবা, তারপরে হচ্ছে উপর থেকে একটু মুছে দেই শেপটা সুন্দর হওয়ার জন্য, উপর থেকে দুইটা যোগ করবা, নিচ থেকে দুইটা যোগ করবা, হয়ে গেছে অষ্টতলকীয় কাঠামো। ঠিক আছে? বা ইংলিশে বলা হয় এটাকে অক্টাহেড্রাল। কি বলা হয়? অক্টাহেড্রাল। এটা একটু মাথায় রাখো, অক্টাহেড্রাল। তো আমি যদি মাঝখানে হচ্ছে সালফার দেই, 6 কোণায় কি দিব? 6টা ফ্লোরিন দিব। কি কঠিন শেপ? শেপ কি কঠিন মনে রাখা? না ভাই, তোমাদের আপনি তো অনেক কিছু ভাইয়া। তোমাদের অনেক তো কিছু পারছেন ভাই। তোমাদের রিটেন আছে তো, তাই না? তোমাদের তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন আছে, এবং দেখবা রিটেনে ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে, শেপ আসবে আর কি। বাট ঝামেলা হচ্ছে
এই যে এই জেনন টেট্রাফ্লোরাইডের শেপ কি হবে? এখানে কয়টা ফ্লোরিন? 4টা না? দেখো আমরা কি করছিলাম, এই যে এটা তো sp3d, আগে কি করছিলাম, আগে একটা বর্গক্ষেত্র আইকা নিছিলাম না? দেখো আগে কি করছিলাম, একটা বর্গক্ষেত্র আইকা নিছিলাম না? এই যে একটু আগে শেপটা আঁকার আগে, এই আঁকছিলাম কি না বলো না কেন তোমরা? এত হ্যাঁ ভাইয়া আকাইছেন। আঁকছিলাম। এটা জি কি একটা ভাইয়া। বর্গক্ষেত্র শেপ, এটাকে আমরা বলি হচ্ছে সমতলীয় বর্গাকার। বাংলায় কি বলি? সমতলীয় বর্গাকার। দেখবো অনেকবার আসছে পরীক্ষায়, সমতলীয় বর্গাকার, বা ইংলিশে বলা হয় স্কোয়ার প্ল্যানার। কি বলা হয়? স্কোয়ার প্ল্যানার। মাথায় রাখবা, ঠিক আছে? সমতলীয় বর্গাকার বা স্কোয়ার প্ল্যানার, ঠিক আছে? স্কোয়ার প্ল্যানার, সমতলীয় বর্গাকার বা স্কোয়ার প্ল্যানার, এই জিনিসটা একটু মাথায় রাখবা তোমরা। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখলে কিন্তু তোমাদের আর কোনো ঝামেলা নাই। সমতলীয় বর্গাকার বা স্কোয়ার প্ল্যানার। ওকে, ফাইন। তো আমরা হচ্ছে আরেকটা জিনিস কভার আপ করে ফেলছি আর কি, সমতলীয় বর্গাকার বা স্কোয়ার প্ল্যানার। কোনো ঝুট ঝামেলা বিহীন ভাবে আমরা এটা লিখতে পারি আর কি। এরপরে দেখো আমাদের আরেকটা এক্সাম্পল লাগবে, সেটা হচ্ছে IF7। IF7 আয়োডিন সবচেয়ে বাইরের স্তরে 7টা, ফ্লোরিন আছে 7টা, ডিভাইডেড বাই 2, 7। 7 হইলে আমরা কি বলি? sp3d3। কি বলি? 7 হইলে আমরা কি বলি? sp3d3 আচ্ছা একটু খেয়াল করো, কি বলি? sp3d3। d3 এটা শেপ লাগবে তো আমাদের, তাই না? 7টা। তো 7টা আমরা কিভাবে লিখবো? দেখো আগের মতোই আর কি, এই 2টা আঁকছি, এই 4টা আঁকছি, 6টা হয়ে গেছে। এখন তো আরেকটা অবশিষ্ট আছে, তাই না? এতক্ষণ 6টা ছিল বন্ড, 6টা আঁকছি, 5টা ছিল 5টা আঁকছি। এখন একটু বোঝার চেষ্টা করো, এখানে আরেকটা কি, যে কোনো এক পাশে তুমি একটা সোজা দাগ দিয়ে দিবা। কি করবা? যে কোনো এক পাশে একটু বড় করে একটা সোজা দাগ দিয়ে দিবা। তা আগে কি করছিলাম আমরা? বর্গক্ষেত্র আঁকছিলাম না, এটা পুরোপুরি করব না। এই যে এই জায়গাটা জোড়া লাগাই দিব। দেখো কি করলাম, এই জায়গাটা জোড়া লাগাই দিচ্ছি, এবং এই জায়গাটা জোড়া লাগানোর ফলে দেখো এটা কি হয়েছে? একটা পঞ্চভুজ হয়েছে, মানে 5টা বাহু। 1 2 3 4 নাম্বার বাহু, 5 নাম্বার বাহু, 5টা বাহু হয়েছে। উপর থেকে যদি 2টা টান দেই পিরামিড হয়ে যাবে, নিচ থেকে 2টা টান দিলে পিরামিড হয়ে যাবে। তাহলে এটার শেপটা কি? পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। কি বলা হয়? পঞ্চভুজীয়, এবং উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, দ্বিপিরামিডীয়। দ্বিপিরামিডীয়, বোঝা গেছে? পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়, বা আমরা এটাকে বলি মাঝখানে কি আছে আমাদের? আই। মাঝখানে কি আছে? আই। এই ফ্লোরিন, 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 পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয় বা IF7 তৈরি হয়ে গেছে। কি কারো কোনো ঝামেলা আছে? না কারো কোনো ভাইয়া, ঝামেলা আছে ভাইয়ারা? বুঝতে পারছি ঝামেলা ভাইয়া। নেই। ওকে, ঠিক আছে। তো সংকরায়ন নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা নাই, কারণ সংকরায়ন পুরাটাই শেষ করে দিচ্ছি তোমাদের। এখন যদি কিছু সংকরায়ন আসতে পারে অর্গানিক কেমিস্ট্রি থেকে, মনে রাখবা ডাবল বন্ড থাকলে হচ্ছে sp2 সংকরায়ন, আর ট্রিপল বন্ড থাকলে কি? sp সংকরায়ন। বুঝা গেছে? আর সিঙ্গেল বন্ড থাকলে sp শেষের গুলার কোন আসবে না? না, ওইখানে অনেকগুলা কোণ শেষের থাকে গুলার আর কি। কোন আসবে না? অনেকগুলা কোণ থাকে ওই জায়গাটায়, বুঝতে পারছো? যেমন হচ্ছে যেটা অষ্টতলক, সেখানে তুমি 90 ডিগ্রি পাবা, 120 ডিগ্রি পাবা, অনেকগুলা কোণ পাবা। তো এই কারণে এইখানের কোণগুলা আসে না, বুঝতে পারছো? কারণ এইখানে কোণ আসলে অনেকগুলা কোণ তোমার মুখস্থ রাখা লাগবে, এই কারণে আসে না। বুঝে গেছে? বুঝে গেছে ভাইয়েরা? ভাইয়া হ্যাঁ, জি আপনি ভাইয়া। তো হচ্ছে sp3d² দেখালেন, কিন্তু d² sp3 ওইটা যে বললেন না? শোনো, ডি স্কয়ার sp3 কখন হয়? জটিল যৌগের ক্ষেত্রে, ঠিক আছে? এটা বুয়েটে আসে তোমাদের, ভার্সিটির জন্য তোমাদের ইম্পর্টেন্ট না। ধরো হচ্ছে মনে করো আহ আমি একটা, দাঁড়াও, সন্নিবেশ সংখ্যা লিখি আর কি। FeCN3 আচ্ছা, হ্যাঁ, কোনটা জানি হয়? FeCN3 FeCN6 FeCN6। হ্যাঁ আচ্ছা, FeCN6 একটু খেয়াল করো। FeCN6 এটা কি আমাদের? D2sp3, বা আমরা এতক্ষণ কি পড়ছি? sp3d2 পড়ছিলাম না? এটা কি? D2sp3। কেন D2sp3? কারণ হচ্ছে এই সায়ানাইড হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড। কি লিগ্যান্ড? বন্দর। শক্তিশালী লিগ্যান্ড। তো শক্তিশালী লিগ্যান্ড আসলে কি হয়? এই যে আয়রন, একটু খেয়াল করো, আয়রন, এখন অনেকের মাথা আওলায় যাবে আর কি। আয়রন আমরা জানি 4s2 3d6, তাই না? এই সবচেয়ে বাইরের স্তরে যে ইলেকট্রন সংখ্যা আছে আমরা জানি 5টা ইলেকট্রন, 1 2 3 4 5, এই 6টা। তো যখন সায়ানাইড, এই শক্তিশালী লিগ্যান্ড যখন আসে আর কি, তখন এই যে ইলেকট্রন গুলা কি হয়? সংকুচিত হয়ে যায়, বা নিজেদের ভিতরে রিঅ্যারেঞ্জমেন্ট করে, এবং রিঅ্যারেঞ্জমেন্ট করার ফলে, একটু বোঝার চেষ্টা করো, 1 2 3 4 5, আগে থেকে তো 2টা ছিলই, এই 2টা একসাথে হয়ে যায়,
এবং এই দুইটাও একসাথে হয়ে যায়। তখন দেখা যায় কি, এই যে এটা তো 3D অরবিটাল, 3D অরবিটালে দুইটা ফাঁকা অরবিটাল থাকে আর কি। তারপরে তো মনে করো আমাদের 3D এর পরে কি আছে, 4s এর 4p আছে, একটু খেয়াল করো 4s তো পূর্ণই আছে, 4p আছে, তারপরে 4d আছে আর কি, একটু খেয়াল করো 4s তো আছেই, 4s তো আছেই, তারপরে আমাদের কি আছে মনে করো 4d আছে, 4d আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যখন এই সায়ানাইড 6টা আসবে, প্রথম দুইটা লিগেন্ড হচ্ছে ডি পূর্ণ করবে, তারপরে এস পূর্ণ করবে, তারপরে তিনটা হচ্ছে পি পূর্ণ করবে, তখন আমরা বলি D2sp3। বুঝতে পারছো কেন D2sp3 হয়? তো তোমার শক্তিশালী লিগেন্ড কনসেপ্টটা থাকা লাগবে আর কি, শক্তিশালী লিগেন্ড যদি না থাকে তখন ঝামেলা হবে, বুঝতে পারছো? আর এটা আসবে তোমার বুয়েটে, তুমি যখন বুয়েটে রিটেন পরীক্ষা দিতে যাবা আর কি, তখন হচ্ছে তোমাকে এইভাবে ডায়াগ্রাম আইকে পুরাটা বুঝাইয়া দিতে হবে, বুঝতে পারছো? জি ভাইয়া। টেট্রাঅ্যামিন কপার সালফেট একটু দেখান। টেট্রাঅ্যামিন কপার সালফেট, শোনো মেইন যে জিনিসটা হচ্ছে আমাদের জটিল যৌগের সংকরায়ন গুলা আসে না আর কি, অ্যামোনিয়া কিন্তু শক্তিশালী লিগেন্ড না, এটার ক্ষেত্রে দেখো টেট্রাঅ্যামিন কপার সালফেট একটু বুঝো, সেম জিনিস, কপার টেট্রাঅ্যামিন, টেট্রাঅ্যামিন কপার সালফেট। তো সেম ভাবে দেখো এই যে অ্যামোনিয়াটা কিন্তু শক্তিশালী লিগেন্ড না তোমার, এখানে কি হবে sp2d, কি এটা সংকরায়ন কি sp2d, কারণ হচ্ছে একটু বোঝার চেষ্টা করো, কপার যদি করো আর কি, কপার কপার হচ্ছে 2+ থাকে আর কি এখানে, যেহেতু সালফেট আয়ন, মনে করো আমরা যদি দেখি আর কি কপারের ইলেকট্রন বিন্যাস আমরা জানি 4s1 3d10, ঠিক আছে? এই কপার 2+ যদি করি 4s থেকে একটা ইলেকট্রন যাবে, 3d তে কয়টা থাকবে, 9টা ইলেকট্রন থাকবে আর কি। এখন দেখো আমাদের 4s তো আছেই, তারপরে কি আছে 4p আছে 3টা, আর তারপরে কি আছে 4d আছে, ঠিক আছে, 1 2 3 4 5 4d আছে। এখন একটু খেয়াল করো 4s এ যখন 4টা অ্যামোনিয়া আসবে আর কি, মনে করো আমাদের প্রথমত হচ্ছে s দুইটা s আসবে, তারপর হচ্ছে p তে, ঠিক আছে, p তে দুইটা যাবে, এবং এইটা একটু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, এটা একটু মনে রাখবা, পরবর্তীতে p তে আরেকটা না গিয়ে d তে চলে যায় ব্যতিক্রমের কারণে, তো এটা হয়ে যায় sp2d, বুঝতে পারছো? sp2d এই জিনিসটা একটু মাথায় রাখবা, কপার টেট্রাঅ্যামিন কপার সালফেট একটু ব্যতিক্রম আর কি, sp2d, বুঝা গেছে? ভাই আরেকবার রিপিট করবেন? ব্যাপারটা কি দেখো 4টা অ্যামিন আসবে, ঠিক আছে, 4টা হুম। অ্যামিন আসবে, ঠিক আছে, এখানে কপার 2+ মানে কি 4s থেকে দুইটা ইলেকট্রন চলে যাবে, 4s থেকে একটা হ্যাঁ। ইলেকট্রন ছিল একটা চলে যাবে, তো 3d থেকে চলে যাবে। এখন অ্যামোনিয়া যেহেতু শক্তিশালী লিগেন্ড না, তো 3d তে কোনো সংকোচন প্রসারণের কোনো কাজ হবে না। তো এইখানে এই ব্যতিক্রম জিনিস, মনে করো এটা তো 4s আর এটা হচ্ছে 4p, এটা হচ্ছে 4d, তো 4টা অ্যামিন মানে হচ্ছে 4টা লিগেন্ড নিয়ে তারা কিভাবে আসবে, 4s এ দুইটা আসবে, তারপরে 4p তে আসবে, তারপরে হচ্ছে মনে করো 4p তে 3টা পূরণ না করে 4d তে লাভ দিবে, এটা একটু ব্যতিক্রম, এই জিনিসটা একটু মাথায় রাখবা, হ্যাঁ, sp2d। ওকে ফাইন, আমরা হচ্ছে সামনে যাই, এটা আমাদের ভার্সিটির জন্য লেস ইম্পর্টেন্ট টপিক, বাট বুয়েটের জন্য খুবই ইম্পর্টেন্ট, বা তোমাদের যদি কারো ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি থাকে বা ইঞ্জিনিয়ারিং এর প্রতি ইচ্ছা থাকে, তোমরা এই জিনিসগুলোতে ফোকাস অন করতে পারো। এইখানে তোমার যে জিনিসটা আসবে সেটা লেখো হচ্ছে সন্নিবেশ সংখ্যা, হেডিং দাও সন্নিবেশ সংখ্যা, কি হেডিং দিবা, সন্নিবেশ সংখ্যা, তোমার সেটা আসবে আর কি, একটু খেয়াল করো, হেডিং দাও, দিছো হেডিং সন্নিবেশ সংখ্যা, তোমার আসবে সন্নিবেশ সংখ্যা, একটু খেয়াল করো, আমি কয়েকটা কম্পাউন্ড লিখি আর কি, টেট্রাঅ্যামিন কপার সালফেট, তারপর হচ্ছে মনে করো হেক্সা অ্যাকোয়া, তারপর হচ্ছে হেক্সা অ্যামিনো, কোবাল্ট টেট্রাঅ্যামিন, অ্যামোনিয়া টেট্রা, তারপর H2O2 Cl3। আচ্ছা, সন্নিবেশ সংখ্যাটা একটু খেয়াল করো, আছো তো তোমরা? হ্যাঁ, সন্নিবেশ সংখ্যাটা যদি একটু বুঝার চেষ্টা করো আর কি, এখানে একটু আমাদের যে জিনিসগুলো ফোকাস আপ করা লাগবে আর কি, একটু দেখো আমাদের হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে, একটু বুঝো, থার্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের যে কয়টা,
একটু বুঝো, থার্ড ব্র্যাকেটের ভিতরে আর কি আমাদের যে কয়টা থাকবে আর কি, এই যে যে কয়টা লিগেন্ড থাকবে আর কি, সেটাই হচ্ছে সন্নিবেশ সংখ্যা। একটু বললো, থার্ড ব্র্যাকেটের ভিতরে যে কয়টা লিগেন্ড থাকবে সেটাই কি আমাদের সন্নিবেশ সংখ্যা। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে আর কি। অর্থাৎ এখানে 4টা লিগেন্ড আছে, সন্নিবেশ সংখ্যা কত? 4। সবাই উত্তর দাও। এখানে সন্নিবেশ সংখ্যা কত? এখানে সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6। এইখানে দেখো লিগেন্ড আছে 4টা, অ্যামোনিয়ার লিগেন্ড আর 2টা পানির লিগেন্ড আছে, সন্নিবেশ সংখ্যা কত? 6। অর্থাৎ মনে করো একাধিক লিগেন্ড থাকুক আর একটা লিগেন্ড থাকুক, টোটাল লিগেন্ড সংখ্যাই হচ্ছে আমাদের সন্নিবেশ সংখ্যা। এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখা লাগবে, এবং এই জিনিসটা যদি মাথায় রাখতে পারো আর কিন্তু প্যারা নাই বা আর কিন্তু ঝামেলা নাই। মোটামুটি আমাদের অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক শেষ। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ফাজানের নীতি। কি নীতি? ফাজানের নীতি। একটু খেয়াল করো, ফাজানের নীতি। তো একটা কবিতা জানো তোমরা? কবিতাটা হচ্ছে, ক্যাটা মামা ছোট হলে এনা মামা বড়। আমার সাথে পড়ো, ক্যাটা মামা ছোট হলে এনা মামা বড়, ক্যাটা এবং এনার চার্জ বাড়লে ডিওএফ কে ধরো। একটু বোঝার চেষ্টা করো আর কি। আমাদের ফাজানের নীতি বা বাজারের নীতি, যেটা ফাজানের নীতি, সেটা হচ্ছে ক্যাটা মামা ছোট হলে, ক্যাটা মামা ছোট হলে এনা মামা বড়, ক্যাটা ও এনার চার্জ বাড়লে, এনার চার্জ বাড়লে ডিওএফ কে ধরো। এই হচ্ছে আমাদের ফাইনালি হচ্ছে ফাজানের নীতি। মানে কি, ক্যাটায়নের আকার ছোট হবে, অ্যানায়নের আকার বড় হবে। ক্যাটায়নের আকার কি হবে? ছোট হবে। অ্যানায়নের আকার বড় হবে। এবং ক্যাটা এবং অ্যানার যদি চার্জ বাড়ে আর কি, ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যদি বাড়ে আমাদের, তো তোমাদের কি হবে? ডিওএফ অরবিটাল কি হবে? সংকুচিত হবে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আর কি। এবং একটু বোঝার চেষ্টা করো ফাজানের নীতিটা কি। ফাজানের নীতি মানে হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ করবে আর কি। কি? সমযোজী বৈশিষ্ট্য বা সমযোজী যৌগের। অর্থাৎ যদি কোনো যৌগের প্রশ্ন করে নিচের কোনটি পানিতে দ্রবণীয় নয়, মানে দ্রাব্যতা কম, নিচের কোনটি দ্রাব্যতা কম, তাহলে তুমি ফাজানের নীতি অ্যাপ্লাই করবা। যদি বলা হয় নিচের কোনটির গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কম, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কম, স্ফুটনাঙ্ক কম, তাহলেও কি তুমি কি ইউজ করবা? ফাজানের নীতি ইউজ করবা। বুঝতে পারছো? তো এখন আমরা একটু ফাজানের নীতি দিয়ে বিস্তর আলোচনায় যাব আর কি। একটু খেয়াল করো। আচ্ছা, সিলভার ফ্লোরাইড আর সিলভার ক্লোরাইড কোনটা পানিতে দ্রবণীয় আর কোনটা পানিতে দ্রবণীয় নয়? তোমরা আমাকে একটু বলো, কোনটা পানিতে দ্রবণীয়, কোনটা পানিতে দ্রবণীয় নয়? সিলভার ফ্লোরাইড দ্রবণীয়, সিলভার ক্লোরাইড দ্রবণীয়। শিওর? এই যে দ্রবণীয়, IPCL দ্রবণীয়। বাকিরা? বাকিরা? সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবণীয়, সিলভার ফ্লোরাইড দ্রবণীয় আর ক্লোরাইড অদ্রবণীয়। আচ্ছা, এটা দ্রবণীয়, এটা কি অদ্রবণীয়। আমরা কিভাবে এটা আলোচনা করি? ফাজানের নীতি। একটু কিভাবে একটু খেয়াল করো। আমরা বলছি ফাজানের নীতি হচ্ছে কার দ্রাব্যতা কম, যার দ্রাব্যতা কম হবে সেটা ফাজানের নীতি মেনটেন করবে, অর্থাৎ অ্যানায়নের আকার বড় হবে। এটা খেয়াল করো, যার দ্রাব্যতা কম হবে তার অ্যানায়নের আকার বড় হবে। দুই জায়গায় কি ক্যাটায়ন সেম, ক্যাটায়ন সেম। তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তো আমরা জানি উপর থেকে নিচে গেলে সাইজ বাড়ে, আকার বাড়ে আর কি। তো এটা সিম্পলি আমরা বলতে পারি আর কি, ফ্লোরিনের থেকে ক্লোরিনের আকার বেশি, বড়, ক্লোরিনের আকার বড়, তাই ক্লোরিনের কি দ্রাব্যতা কম। বুঝতে পারছো? দ্রাব্যতা কম। যারা বুঝো নাই তারা হচ্ছে এক চুটকিতে এটা সলভ করতে পারবে আর কি। তারপরে যদি তোমাকে বলি সোডিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কার স্ফুটনাঙ্ক বেশি, কার স্ফুটনাঙ্ক বেশি? সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক বেশি। শিওর? শিওর। বাকিরা? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। বাকিরা? আচ্ছা, একটু দেখি এখানে অ্যানায়ন সেম। দেখো সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2+। তো আমরা জানি ক্যাটায়নের চার্জ বাড়লে আকার ছোট হয় আর কি,
অর্থাৎ সোডিয়ামের আকার বড়, ক্যাটায়নের আকার ছোট বা ম্যাগনেসিয়ামের আকার ছোট। আমরা বলছিলাম হচ্ছে ফাজানের নীতি কখন মানবে, যখন ক্যাটা মামা ছোট হবে। তাহলে একটু খেয়াল করো, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের আকার ছোট, অর্থাৎ এইখানে ম্যাগনেসিয়াম মামাটা ছোট, তো সে ফাজানের নীতি মেনটেন করবে, তার কি হবে, গলনাঙ্ক স্থূলনাঙ্ক কমে যাবে। তাই আমি বলতে পারি সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক স্থূলনাঙ্ক বেশি আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক স্থূলনাঙ্ক কম। বুঝা গেছে? জি ভাইয়া। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, অ্যালুমিনিয়াম ট্রাইফ্লোরাইড আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বলছে এটা আয়নিক যৌগ হলেও, এটা একটা আয়নিক যৌগ হলেও এর ভিতরে সমযোজী বৈশিষ্ট্য প্রবল। মানে এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ভিতরে সমযোজী বৈশিষ্ট্য প্রবল। প্রবল কি উত্তর দিবা? অ্যালুমিনিয়াম ট্রাইফ্লোরাইড এটা যদি আয়নিক হয়, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এর ভিতরে সমযোজী বৈশিষ্ট্য প্রবল, কি হবে? সবাই একটু ফাস্ট। একটু এক্সপ্লেইন করতে পারবা কেউ? একটু কি এক্সপ্লেইন করতে পারবা কেউ? তার প্রশ্নটা বুঝি নাই। অ্যালুমিনিয়াম ট্রাইফ্লোরাইড আয়নিক আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড সমযোজী। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, বা কেন এটা সমযোজী, কেন এটা আয়নিক? কেন এটার ভিতরে সমযোজী বৈশিষ্ট্য প্রবল? ডাইমার অণু গঠন করে। ক্লোরিনের আকার ক্লোরিন অপেক্ষা বড়। আচ্ছা, একটু খেয়াল করো, ডায়মার না, কে জানে ডায়মার বলছিল। দেখো দুই জায়গায় অ্যালুমিনিয়াম আছে, এক জায়গায় ফ্লোরিন, এক জায়গায় ক্লোরিন। এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, একটু খেয়াল করো, একটু বুঝো। যত অ্যানায়নের আকার বাড়বে, অ্যানামামা বড় হলে কি হবে, ফাজানের নীতি। একটু বুঝো, অ্যানামামা বড় হলে কি, ফাজানের নীতি। এবং ফাজানের নীতি মানে কি, সমযোজী বৈশিষ্ট্য বেশি। বুঝতে পারছো? এই কারণে তোমার উত্তর হবে ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের আকার বড়, অর্থাৎ অ্যানায়নের আকার বড়। তাই আমরা বলবো এটা ফাজানের নীতি মেনটেন করছে। বুঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? এই মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই ক্লিয়ার তো? হ্যাঁ, জি ভাইয়া। ওকে। Clear ভাই, ফাজানের কোনো নীতি result নিয়ে নাই। কারো কোনো ঝামেলা থাকবে আর? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আমরা কিন্তু একে একে কঠিন কঠিন সব জিনিসগুলা কিন্তু সলভ করে ফেলতেছি। এখন আসো হচ্ছে কোন জায়গায় কোন ধরনের বন্ধন আছে আর কি, মানে কোনটায় কয়টা বন্ধন আছে, আয়নিক বন্ধন না সমযোজী বন্ধন, সেটা একটু দেখতে হবে। একটু খেয়াল করো, CH4 দিলাম, H3PO4 দিলাম, অ্যামোনিয়া দিলাম, তারপরে হচ্ছে H2ON দিলাম, তারপরে বললাম হচ্ছে H2SO4 দিলাম, তারপরে হচ্ছে CuSO4 into H2O দিলাম। আচ্ছা, কয়েকটা কম্পাউন্ড আনলাম। কোনটায় কি ধরনের বন্ধন আছে এটাও পরীক্ষায় আসে। হ্যাঁ, কোনটায় কি ধরনের বন্ধন আছে, হ্যাঁ, বন্ধন আছে, পরীক্ষায় আসে, প্রায় আসে। হ্যাঁ, কোনটায় কি ধরনের বন্ধন আছে। এখন একটু বুঝার চেষ্টা করো, আমাদের একটু বুঝার চেষ্টা করো, তোমাদের যে জিনিসটা বুঝতে হবে, ভাইয়া যে টেকনিকটা শিখাবো আর কি। মনে রাখবা, দুইটা কম্পাউন্ড থাকলে, দুইটা কম্পাউন্ড যদি থাকে, দুইটা মৌল থাকলে, হয় আয়নিক না হয় সমযোজী, হয় আয়নিক না হয় সমযোজী। যদি তিনটা কম্পাউন্ড থাকে, তিন ধরনের বন্ধন থাকবে। একটা হচ্ছে মনে করো আয়নিক, একটা হচ্ছে সমযোজী, একটা কি, আরেকটা কি হবে, একটা আয়নিক, আরেকটা সমযোজী, আরেকটা কি হতে পারে, আচ্ছা সন্নিবেশ। আচ্ছা, তারপরে হচ্ছে একটু খেয়াল করো, যদি কোনো কিছুর সাথে এই যে পানি যুক্ত থাকে, সেখানে কি হবে, সেখানে হচ্ছে চার ধরনের বন্ধন হবে, সেখানে হাইড্রোজেন বন্ধনও থাকবে, চার ধরনের বন্ধন থাকবে। হ্যাঁ, চার ধরনের বন্ধন থাকবে, সেখানে কি থাকবে, হাইড্রোজেন বন্ধনও থাকবে। একটু খেয়াল করো, এটা কি ধরনের বন্ধন, একটা বন্ধন আছে। এটা কয়টা বন্ধন, একটা বন্ধন, কারণ দুইটা মৌল। আচ্ছা, এইখানে কয়টা বন্ধন আছে, তিনটা, কারণ তিনটা মৌল আছে, তিনটা হাইড্রোজেন বন্ধন, সরি আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন।
আচ্ছা এইখানে কয়টা বন্ধন আছে? দুইটা। তিনটা। এই কিসের তিনটা? এখানে দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন একটা বন্ধন, একটা হয় এটা, মনে করো এটা তো আমাদের সমযোজী বন্ধন, বুঝাই যাচ্ছে। H2ON এটা কয়টা বন্ধন আছে? H2ON তিনটা। হাইড্রোজেন বন্ড আছে কিন্তু কয়টা দুইটা জানি না। বন্ধন, দুইটা। একটা হচ্ছে প্রথমত হচ্ছে এটা সমযোজী, আর দ্বিতীয়ত এটা কি গঠন করতে পারে? হাইড্রোজেন বন্ধন। এটা অনেক ইম্পর্টেন্ট, দুইটা বন্ধন আছে। এটা হচ্ছে টেকনিক বহির্ভূত। এখানে কয়টা বন্ধন আছে? দুইটা। হেই বোকা, একটা। তিনটা বন্ধন, তিনটা। ঠিক আছে, তিনটা বন্ধন। বুঝে গেছে? কয়টা বন্ধন? তিনটা বন্ধন। আয়নিক সমযোজী সন্নিবেশ। এইখানে কয়টা বন্ধন? চারটা। চারটা বন্ধন। আয়নিক সমযোজী সন্নিবেশ, আরেকটা কি? হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন। ওকে, বন্ধন সংখ্যা নিয়েও আর কোনো টেনশন হওয়ার কোনো কথা নাই। ম্যাজিকের পরে ম্যাজিক চলতেছে, আমরা এক একটা টপিক শেষ করতেছি। ঠিক আছে, আমরা এক একটা টপিক শেষ করতেছি। এখন হচ্ছে আমরা আমাদের একেবারে শেষ একটা টপিক দেখবো আর কি, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এবং আমি হচ্ছে তোমাদের ওই হাবিজাবি জিনিস পড়াইলাম না আর কি। ঠিক আছে, ওইগুলো তোমরা অনেকবার পড়ছো, কোনটায় কয়টা মৌল আছে, এগুলো কি পড়ানোর দরকার আছে? হ্যাঁ, এটা তো মুখস্থ বিদ্যা আর কি, হাবিজাবি জিনিস পড়াইলাম না। তোমরা যদি হচ্ছে মানে শুরু থেকে, হ্যাঁ এই যে ফসফরাস অ্যাসিডের তো দুইটা বন্ধন। হ্যাঁ, ফসফরাস অ্যাসিডের তো দুইটা বন্ধন। কিভাবে? H3PO4 সন্নিবেশ হ্যাঁ। আর সমযোজী। এখানে সন্নিবেশ আছে, বুঝতে পারছো? আর সমযোজী এখানে ইয়াও আছে, আমাদের আয়নিকও আছে, তুমি বাসায় গিয়ে মিলাইয়া দেখো আর কি। ঠিক আছে, একটু খেয়াল করো, আমাদের হাইড্রোজেন বন্ধন মেইনলি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আন্ত আণবিক আর একটা হচ্ছে অন্ত আণবিক। একটা কি আন্ত আর একটা কি অন্ত। তো আমাদের সবচেয়ে প্যারা লাগে হচ্ছে এই আন্ত আর অন্ত নিয়ে। মনে রাখবা, আন্ত মানে কি? আন্ত মানে হচ্ছে আলাদা আলাদা, আর অন্ত মানে কি? আমার সাথে বড় নিজ অন্তর। আন্ত মানে কি? আলাদা আলাদা, আর অন্ত মানে কি? নিজ অন্তর। অর্থাৎ একই পরমাণুর ভিতরে যে হাইড্রোজেন বন্ধন বা বন্ধন গঠন হয় সেটাকে আমরা বলি হচ্ছে অন্ত আণবিক, আর আলাদা আলাদা পরমাণুর ভিতরে যে বন্ধনটা গঠিত হয় সেটাকে আমরা বলি আন্ত আণবিক। যেমন আমরা বলি আন্ত গঠন হয় হচ্ছে প্যারানাইট্রো, সরি, আমরা বলি হচ্ছে বাইরে না ভাইয়া? হ্যাঁ, অন্ত মানে বাইরে আর অন্ত মানে ভিতরে না? অন্ত মানে হচ্ছে ভিতরে আর আন্ত মানে হচ্ছে বাইরে বা আলাদা আলাদা। ঠিক আছে, একটু খেয়াল করো, আমরা যদি বলি মনে করো প্যারানাইট্রোফেনল, একটু খেয়াল করো প্যারানাইট্রোফেনল, এটা হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে। একটু খেয়াল করো, এই যে আরেকটা যদি প্যারানাইট্রোফেনল আনি আমি, একটু খেয়াল করো, প্যারানাইট্রোফেনল যদি আনি, এখানে কি করবে? এই যে এই নাইট্রোজেন মূলককে যদি তুমি ভাঙো, এন ডাবল বন্ড আর একটা অক্সিজেন সন্নিবেশ বন্ধনে, এখানে কি ও আর এইচ আছে। দেখো এখানে অক্সিজেনটা কি হবে? মাইনাস হয়ে যাবে, কারণ এই ডাবল বন্ডটা নিজের দিকে টানবে। আর এখানে কি হবে? হাইড্রোজেনটা প্লাস হয়ে যাবে, কারণ অক্সিজেন তার বন্ধনগুলো নিজের দিকে টানবে। এই প্লাস আর মাইনাসে একটা বন্ধন তৈরি হবে, এটাকে আমরা কি বলি? হাইড্রোজেন বন্ধন বলি। এটাকে কি বলি আমরা? হাইড্রোজেন বন্ধন বলি, এবং হাইড্রোজেন বন্ড বলি একেবারে সিম্পলেস্ট ওয়েতে। তারপর একটু খেয়াল করো, এটা হচ্ছে আন্তঃআণবিক, মানে দুইটা আলাদা আলাদা মৌলের ভিতরে হইছে। আর অন্ত মানে কি? যদি অর্থোনাইট্রোফেনল নিতাম, যদি কি নিতাম? অর্থোনাইট্রোফেনল নিতাম, একটু বোঝার চেষ্টা করো, অর্থোনাইট্রোফেনল অর্থাৎ OH মূলক নিলাম, আর এইখানে হচ্ছে আমরা নাইট্রোজেন নিলাম, N ডাবল বন্ড O আর একটা সন্নিবেশ বন্ধন। তো এইখানেও সেম ঘটনা ঘটবে। দেখো এইখানে হচ্ছে এই অক্সিজেনটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, হাইড্রোজেনটা প্লাস হয়ে যাবে, এই মাইনাস প্লাস একটা বন্ধন হবে, এটাকে আমরা কি বলি? হাইড্রোজেন বন্ড। এবং খুব সিম্পলেস্ট ওয়েতে আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের অর্থোনাইট্রোফেনল, এবং একটা পরমাণুর ভিতরেই বা একটা মৌলের ভিতরেই হয়ে গেছে আর কি। আমাদের আলাদা কোনো কম্পাউন্ড নিয়ে আসতে হইলো না, বা আলাদা কোনো যৌগ নিয়ে আসতে হইলো না, একেবারে সিম্পলেস্ট ভাবে আমরা কিন্তু করে ফেলছি। তো অন্ত আর আন্ত এই জিনিসগুলো একটু মাথায় রাখো আর কি। আর হচ্ছে হাইড্রোজেন বন্ধনের ফলে হচ্ছে আমাদের অস্বাভাবিকভাবে কোনো একটা কম্পাউন্ডের গলনাঙ্ক এবং স্ফুরণাঙ্ক বেড়ে যায়। এছাড়া হচ্ছে মনে করো হাইড্রোজেন বন্ডের কারণে হচ্ছে আমাদের দেখা যায় হচ্ছে বরফ পানিতে ভাসে। এই টুকটাক জিনিসগুলো একটু মাথায় রাখো। আর যা যা পড়ায় দিলাম ইনশাল্লাহ এখান থেকেই তোমাদের কমন পড়বে আর কি।
প্রায় দীর্ঘ 1.5 ঘন্টা আমরা ক্লাস করলাম আর কি। ইনশাল্লাহ আমরা এনজয় করলাম। হোপ ইউ গাইস। আর হচ্ছে তোমাদের যে কোনো প্রবলেমে হচ্ছে আমার ইউটিউবে নজর রাখতে পারো আর কি। এমডি নাজমুস সাকিব হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লিংক। সেখানে হচ্ছে তোমরা সবকিছু টেকনিক পাবা, প্রায় এডমিশন রিলেটেডই প্রায় 300 এর উপরে ভিডিও দেওয়া আছে ওইখানে। তোমরা গিয়ে বিভিন্ন সিরিজ দেখতে পারো আর কি। এই আর কি। তো আজকে এই পর্যন্তই। আছেন ভাই ওই যে হ্যাঁ সাকিব। হ্যাঁ ভাই। হ্যাঁ আচ্ছা, কি অবস্থা সবার? ক্লাস কেমন হলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ভাই, হ্যাঁ, খুব ভালো হয়েছে। ওকে ঠিক আছে। সমস্যা নেই, আমি আসবো। ওকে আমি তাহলে আসি ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সাকিব, ওকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। ওকে আল্লাহ হাফেজ।